ওকে, হ্যালো এভরিওয়ান। সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করতে যাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব আয়োজিত আজকের এই ক্যাম্পাস ডায়েরি লাইভ শোতে। ক্যাম্পাস ডায়েরির এই লাইভ শোর মাধ্যমে আমরা কোভিড-19 এই মহামারী সিচুয়েশনে যেখানে সবাই আমরা বন্দি জীবনযাপন করতেছি, হয়তোবা ঘরের মধ্যে স্টাক অবস্থায় আছি, ক্যাম্পাস ডায়েরির এই লাইভ শোর মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি এই স্টাক জীবনে আপনাদেরকে কিছু ইফেক্টিভ এন্ড ইনফরমেটিভ লার্নিং সেশন প্রদান করার মাধ্যমে আপনাদেরকে উপকৃত করার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে 12তম আয়োজন। এই আয়োজন ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব, এবং আমার সাথে আরো রয়েছেন। আমি সানন্দা পাল, হেড অফ রিসার্চ এন্ড ডকুমেন্টেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। তো মার্কেটিং একটি বহুল পরিচিত এবং এটা আলোচিত একটি শব্দ। গত কয়েক দশকের বিভিন্ন ধরনের টিভি অ্যাড, বিলবোর্ড অ্যাড ইত্যাদির কারণে এই শব্দটি আমাদের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কিন্তু মার্কেটিং শব্দটা কি শুধুমাত্র আমরা একটি টিভি অ্যাড বা বিলবোর্ড অ্যাড মাধ্যমে সীমাবদ্ধ করতে পারি, নাকি এটি একটি বড় কোন একটি প্রক্রিয়া, আরো বড় একটি সেক্টর? সেই সেক্টরের ভিতর বাহির সম্বন্ধে আজকে আমরা গভীরভাবে আলোচনা করব এমন তিনজন ব্যক্তির সাথে, যারা বিভিন্নভাবে এই সেক্টরকে নিজের নেশা এবং পেশা বানিয়ে এই সেক্টরের দক্ষতার সাথে এগিয়ে গিয়ে বাংলাদেশের 3টি লিডিং কোম্পানির হেড অফ মার্কেটিং পদে রয়েছেন। তাই আমি আর দেরি না করে সানন্দাদিকে বলবো তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আর দেরি না করে আজকে আমাদের তিনজন সম্মানিত মুখপাত্রের সাথে পরিচিত হব। আমাদের সাথে আছেন এমডি ফাহিম হোসেন, এজিএম এন্ড হেড অফ মার্কেটিং, আরএফএল গ্রুপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভাইয়া ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছেন। আমাদের সাথে আছেন মনসুরুল আজিজ, হেড অফ ব্র্যান্ড মার্কেটিং, নগদ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ, ওয়েলকাম ভাইয়া। আমাদের সাথে আরো আছেন গালিব বিন মোহাম্মদ, এমডি অফ মার্কেটিং, আরলা ফুডস বাংলাদেশ। হাই, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। ওয়েলকাম ভাইয়া। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও অভিনন্দনের সাথে আমাদের অতিথিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই আমি জানতে চাচ্ছি ফাহিম ভাইয়ের কাছে, ভাইয়া কেমন আছেন? প্যান্ডামিক সিচুয়েশন আপনার কেমন যাচ্ছে? আচ্ছা, ভালো আছি বললেও ভুল হবে, আবার ভালো নাই সেটা বললেও ভুল হবে। আমরা সবাই জানি জাতির এই কন্ডিশনে অ্যাকচুয়ালি আমাদের ভালো থাকাটা একটা কঠিন, বাট তারপরেও সবকিছু মিলিয়ে যেহেতু বেঁচে থাকতে হবে, আমরা যারা মার্কেটিং এ কাজ করি আমরা মানুষকে আশা দিই, আমাদের আশার উপর ভর করেই অনেক কিছু নির্ভর করে। তো সব দিক থেকে ভালো আছি। আমরা শুনে ভালো লাগলো যে ভাইয়া ভালো আছে। তো এবার জানতে চাইবো মনসুরুল আজিজ ভাইয়ার কাছে যে ভাইয়া কেমন আছেন, এই গৃহবন্দী অবস্থায় ব্যস্ত সময় কিভাবে কাটাচ্ছেন? আমি যে খুব একটা গৃহবন্দী ছিলাম এটা বললে একটু ভুল বলা হবে। প্রথমত আমি যে সেক্টর বা স্পেসে কাজ করছি সেটা একটা জরুরি সেবা হিসেবে ঘোষণা করেছে সরকার। সো আমরা আসলে শুরু থেকেই মানে অতটা গৃহবন্দী না, একটু ফ্রন্ট লাইনে আছি। বাট কাজকর্ম বা সবকিছু মিলে নতুন অভিজ্ঞতা শেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। এটাও শুনে ভালো লাগলো যে ভাইয়া এরকম একটা সিচুয়েশনে শেখার চেষ্টা করছে যেখানে মানুষ ডিপ্রেসড হয়ে ঘরে আছে। তো সেটা থেকেও আমরা জানলাম যে সবাই ঘরে ডিপ্রেসড হয়ে বসে আছে, কিন্তু ভাইয়া শেখার আর জানার চেষ্টা করছে। তো সর্বশেষ জানতে চাচ্ছি গালিব বিন মোহাম্মদ ভাইয়ের কাছে, ভাইয়া কেমন আছেন? একটু মিক্স করে বলি, ফাহিম ভাই যেটা বললেন এবং মনসুর ভাই যেটা বললেন, আমি দুইজনের ব্যাপারটাই মিলেমিশে আছি। কিরকম? সেটা হচ্ছে যে মনসুর ভাই যেটা বলছিলেন যে ওনাদের সেক্টরটাকে ইমার্জেন্সি সেক্টর হিসেবে ডিক্লেয়ার করেছে। আমি যে সেক্টরে কাজ করি দ্যাটস এ ফুড সেক্টর, এবং ফুড সেক্টর ইজ বাই ডিফল্ট ইমার্জেন্সি সেক্টর, এবং আমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করি দ্যাট ইজ অলসো গভর্নমেন্টের যে ইমার্জেন্সি ফুড যে ক্যাটাগরি আছে তার ভিতরে পড়ে, মিল্ক বা দুধ। সো যেটা হয়েছে যে ব্যস্ততা প্রচন্ড রকম বেড়ে গিয়েছে, বিকজ খাবার হচ্ছে এমন একটা জিনিস এবং বেসিক ফুড যেখানে আছে সেই ফুড গুলো হচ্ছে এমন একটা জিনিস যেটা ঝড় হোক, বন্যা হোক, মহামারী হোক, এটাকে বা যুদ্ধ হোক, এটাকে কিন্তু ঠিক রাখতেই হবে। কারণ আপনার ইভেন যুদ্ধের সময় সাপ্লাই চেইন সিস্টেমে ফুড অলওয়েজ প্রায়োরিটি পায়। সো এই জন্য ব্যস্ততা আমি বলবো যে আরো বেড়ে গিয়েছে। আগে তো তাও 7টা 8টার সময় কাজ শেষ হতো, এখন রাত 12টার সময় কাজ শেষ হয় না, বিকজ
সাপ্লাই দিয়ে যেতে হবে, মানুষ যেন মিল্ক পায় ঠিক মতো, এবং সেই সাপ্লাই যখন এরকম শত অবস্ট্রাকলের ভিতর দিয়ে দিতে হয় তখন এটা আরো বেশি চ্যালেঞ্জিং। আর এর জন্যই মনে হয় যে মানে ডিপ্রেস হওয়ার মতো সময় পাচ্ছি না। হ্যাঁ, মন মাঝে মাঝে খারাপ হয়, অনেক কিছু করার ছিল, অনেক কিছু যেভাবে নর্মালি করতাম, বাইরে যাওয়াটা, স্পেশালি মার্কেটে ঘোরাটা, যেটা করতে পারছি না, রেস্ট্রিক্টেড। কিন্তু সেটা না করতে পারলেও মানে সেটার জন্য যে ডিপ্রেস হওয়ার জন্য যে সময়টুকু দরকার সেই সময়টুকু আসলে পাচ্ছি না। সো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। সত্যিই আমরা শুরুতেই আপনাদের কাছ থেকে একটি জিনিস জানতে পারলাম যে আপনারা মানুষের পাশে আছেন, এই সময়েও আপনারা এক রকমের যুদ্ধ করে যাচ্ছেন, যে আপনারা ডিপ্রেসড হওয়ারই সময় পাচ্ছেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর জেনে অনেক ভালো লাগলো যে আপনারা ব্যস্ত আছেন, আপনারা ভালো আছেন। তো আবারও সুপ্রিয় দর্শক শ্রোতাদের বলতে চাচ্ছি যে আজকের আমাদের আড্ডার মূল বিষয় হলো ক্যারিয়ার ইন মার্কেটিং। তো এই বিষয় নিয়ে আপনাদের যত জিজ্ঞাসাবাদ থাকবে, অনুরোধ করব সেটি তুলে ধরবেন কমেন্ট বক্সে। আমরা অবশ্যই আমাদের অতিথিবৃন্দের সাথে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের মূল বিষয়ে যাওয়ার আগে আমি আরাফাতুবিকে অনুরোধ করব যে সে আমাদের আজকে মূল বিষয়ে, আড্ডার মূল টপিকে যাতে এন্ট্রি নেয়। ধন্যবাদ সানন্দাদি। আজকে আমাদের এই ক্যারিয়ার আড্ডার মূল বিষয় হচ্ছে ক্যারিয়ার ইন মার্কেটিং। তো আমি আর এই কথা বেশি না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই ফাহিম হোসেন স্যারের কাছে। স্যার, আপনার কাছে স্যার আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে সেলস এবং মার্কেটিং যদি একটু চিন্তা করি স্যার, এই জিনিসটা অনেকে কাছাকাছি কোরিলেটেড করার চেষ্টা করে। কিন্তু স্যার আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে স্যার সেলস এবং মার্কেটিং কি একই টাইপের, সেম টাইপের কোন সেক্টর, নাকি সম্পূর্ণ আলাদা একটি সেক্টর? ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভাইয়া। আসলে মার্কেটিংটা হচ্ছে অ্যাজ এ ব্রড, আমরা সেলসটাকে ধরি মার্কেটিং এর একটা পার্ট। সেলস হচ্ছে ধরেন একটা কোম্পানির যদি আমরা কোনো কিছু হিসাব করতে চাই, তার সবকিছু আমরা একটা দৃষ্টিতে সেলস দিয়ে ক্যালকুলেট করতে পারি যে এই কোম্পানির রেভিনিউ কিভাবে আসছে কি এটা। বাট মার্কেটিং হচ্ছে অ্যাজ এ ব্রড, আমরা মার্কেটিং এ হচ্ছে সবকিছু রেডি করে দেই, সবকিছু ঠিকঠাক করে দেই, সেটার মাধ্যমে সেলস এর একটা পার্ট আছে। এখন মার্কেটিং কে আসলে অনেকেই মার্কেটিং বলতে মনে করে যে শুধু মার্কেটিং মানে হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট, টিভিতে আমরা অ্যাড দেখলাম বা পত্রিকায় নিউজ দেখলাম, তার কাছে মার্কেটিং মানে হচ্ছে অনেকের কাছে কমিউনিকেশন। বাট মার্কেটিং কিন্তু কমিউনিকেশন না। আপনি যদি আপনার কোনো একটা প্রোডাক্ট থাকে, অথবা আপনার যদি কোনো কিছু একটা সার্ভ করা থাকে, কোনো একটা নিডস কে স্যাটিসফাইড করার দরকার হয়, সেই প্রোডাক্ট বা সার্ভিসটাকে আপনি কিভাবে, কত সহজভাবে একটা মানুষের কাছে পৌঁছে দিবেন, একদম প্রোডাকশন থেকে শুরু করে ডেলিভারি থেকে শুরু করে কনজিউমার কাছে পৌঁছে দেওয়ার পর্যন্ত পুরো প্রসেসটাই হচ্ছে মার্কেটিং। এটার একটা স্মল পার্ট হচ্ছে সেলস। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়াকে। আসলে আমাদের এবং আমিও যখন কিছুদিন আগে যে সেলস, মার্কেটিং আর অ্যাডভার্টাইজমেন্ট মাঝে মাঝে মনে হতো তিনটাই এক জিনিস, বা আবার মাঝে মাঝে মনে হতো একটা আরেকটার সাথে, মানে আমরা অনেকেই কিন্তু এই বিষয়টা ক্লিয়ার না। তো আজকে যারা আমরা লাইভে আছি, ইভেন আমিও জানতে পারলাম যে সেলস আর মার্কেটিং কিভাবে রিলেটেড। তো ধন্যবাদ ভাইয়াকে। এবার আমি জানতে চাইবো মনসুরুল আজিজ ভাইয়ার কাছে যে ভাইয়া, প্রপার মার্কেটিং এর ফলে কি ব্র্যান্ড ক্রিয়েট করা সম্ভব? আর আরেকটা প্রশ্ন থাকবে যে একটি পণ্য যখন আমাদের বাজারে আসে, যে সেটার যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা সেটা ঠিক আছে কিনা বা ফলপ্রসূ হচ্ছে কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো? থ্যাংক ইউ আপল। সো বেসিক্যালি লঞ্চিং এর জায়গা থেকে বা ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে তো মার্কেটিং তো ডেফিনেটলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট। সো এখানে যাওয়ার আগে আমি আজকে যেটা বলতে চাই যে তুমি যে জায়গাটায় বলতেছিলা যে আমরা কিরকম গৃহবন্দী বা কিভাবে আছি, আমার মনে হয় অর্গানাইজেশন গুলোতে এখন যেটা হয়েছে যে অলমোস্ট লাইক আমরা সবাই এখন লাইক লিভিং এট ওয়ার্ক। আমার কাছে মনে হয় যে আমরা এখন আর কাজে যাচ্ছি না, বরঞ্চ কাজের মধ্যেই বাস করছি, অনেকটা এরকম সিচুয়েশন। সো কতটুকু হেলদি আমি আই এম নট সো শিওর। সো এটার বাইরে বেসিক্যালি ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে তুমি যেটা বা মার্কেটিং এর ডেফিনেটলি মানে মার্কেটিং অ্যাপ্রোচটা এভাবে প্রশ্ন করে যারা শুনছেন তাদের জন্য আমি জানি না কিভাবে। তো আমরা যেটা প্র্যাকটিসটা করি সেটা হচ্ছে আমরা চেষ্টা করি প্রথমে বের করার জন্য যে একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশনের একটা কোর একটা কাজ থাকবে, একটা পারপাস বলে অনেকে, যে আমরা এটা করি বা আমরা এটাতে বিশ্বাস করি, সো আমরা এটা করব। তো প্রত্যেকটা কোম্পানি কিন্তু ওরকম একটা জায়গা থাকে। তো প্রথম যখন কোম্পানিটা ওই জায়গাটা খুঁজে বের করে যে আমরা এই কাজটা করতে যাচ্ছি, কনজিউমারের এই প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, এই কারণে আমরা এক্সিস্ট করব,
ওই কাজটা যখন একবার বের করে ফেলতে পারে একটা অর্গানাইজেশন, একটা মানুষ বা ব্র্যান্ড, যেভাবেই বলো, তখন কি করে ওই মেসেজগুলা তারা কমিউনিকেট করতে থাকে, এবং তারা যখন ওই মেসেজটা কমিউনিকেট করে ওইটাই অ্যাকচুয়ালি ব্র্যান্ড বিল্ডিং প্রসেস। আর এই কমিউনিকেশনটা করাটাই হচ্ছে মার্কেটিং। আমি যদি তোমাকে অন্যভাবে উত্তরটা দেই আর কি, তুমি যে প্রশ্নটা করেছো। আর ডেফিনেটলি একটা প্রোডাক্ট লঞ্চিং এর ক্ষেত্রে এটা তো মার্কেটিং ছাড়া একটু ডিফিকাল্ট প্রোডাক্ট লঞ্চ করা। সো ইটস অলমোস্ট লাইক যত মানুষকে আমরা বেশি আমার ওই কোর মেসেজটা দিব যে আমি এই কারণে এই প্রবলেম সলভ করতে এসেছি, এবং মার্কেটিং এর থ্রুতে এটা যখন বেশি মানুষকে দিতে পারবো, হয়তো আমার সেলসটা বাড়বে এবং আমার বিজনেস কেস, আমরা বলি যে আমার বিজনেস কেসটা একটা সেন্স মেক করবে। সো আমি একটু ভেঙে বলার চেষ্টা করেছি তোমার প্রশ্নটা, যাতে সবাই যারা শুনছে তাদের একটু বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ মনসুরুল আজিজ ভাইয়াকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, যে প্রপার মার্কেটিং এর ফলে আসলে একটা ব্র্যান্ড ক্রিয়েট করা সম্ভব, অর্থাৎ মানুষের কাছে সেই মেসেজটি সেবাটি দিচ্ছি সেটা করতে, এবং সেটা ভালো আরেকবার। তো আমি এবার চলে যেতে চাই গালিব বিন মোহাম্মদ ভাইয়ার কাছে। ভাইয়া, আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে ভাইয়া, আমরা অনেকেই স্বপ্ন দেখি যে মার্কেটিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়বো। তো যে কোনো সেক্টরে ক্যারিয়ার গড়তে হলে সাধারণত কিছু স্কিলের দরকার হয়ে থাকে বলে মনে করি। তো আপনার কাছে এই মানে স্কিলগুলোর মধ্যে কোন 5টা স্কিলকে আপনি ধরেন ফ্রন্ট লাইনে রাখতে চান, যে যেটার মাধ্যমে আমরা সহজেই বা সহজে বলবো না, মানে মার্কেটিং সেক্টরে ক্যারিয়ার করতে পারবো বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ, আরাফাত, ফর দ্য কোয়েশ্চেন। স্কিল যদি বলি, আমি বলবো যে মার্কেটিং এ যদি ভালো মার্কেটিয়ার হতে চাইলে যে কটা জিনিস অ্যাটলিস্ট প্র্যাকটিস করা উচিত, বা আমি প্র্যাকটিস করি, আমি জানি না সবার জন্য এক হবে কিনা, বাট দ্যাটস হাউ আই অলওয়েজ ট্রাই টু গ্রুম মাইসেলফ। নাম্বার 1 হচ্ছে, যেটার কোনো বিকল্প নেই, সেটা হচ্ছে পড়তে হবে। পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। এবং পড়তে হবে মানে হচ্ছে শুধু বই পড়তে হবে না, বা স্যার যে লেকচার শিট দিচ্ছেন, নোট দিচ্ছেন, সেগুলো পড়তে হবে না। প্রচুর বই পড়তে হবে, প্রচুর রিপোর্ট পড়তে হবে, আর্টিকেল পড়তে হবে, গল্পের বই পড়তে হবে, ম্যাগাজিন পড়তে হবে। বিকজ দেখুন, মার্কেটিং এর মূল কাজটা, আমরা যদিও বাইরে যারা আছি, তারা মার্কেটিং এর বাইরে যারা আছি, তারা মনে করি যে অ্যাডভার্টাইজিং করাটাই মনে হয় মার্কেটিং এর কাজ। বাট মার্কেটিং এর কাজ অ্যাডভার্টাইজিং করার বহু 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 আগের থেকে শুরু হয়। এটা একটা জার্নির মতো। আমি যদি একটা পুরো পাথ টু পারচেস ফানেল বলি, একটা মানুষের মনের ভিতরে ঢুকে যে তার কি প্রয়োজন, তার তার চাহিদাটা কি, তার সমস্যাটা কি, সেটা বুঝে তারপরে তার মতো করে একটা সেই চাহিদা বা সেই প্রবলেমটা সলিউশন দেওয়ার জন্য একটা সমাধান খুঁজে বের করা, তাকে সেই সমাধানটা নেওয়ার জন্য কনভিন্স করা, এবং সেই সমাধান যেন সে তার তার অ্যাফোর্ডেবিলিটির ভিতর নিতে পারে, সেটার জন্য সেইভাবে সমাধানটা তৈরি করা, এবং তাকে তারপর কনভিন্স করা, এবং তাকে সেই সমাধানটা প্রোভাইড করতে থাকা। এই পুরো জার্নিটাই হচ্ছে মার্কেটিং একদম শেষ পর্যন্ত। নাও কমিউনিকেশন বা অ্যাডভার্টাইজিং জাস্ট ওয়ান পার্ট অফ দ্যাট এন্টায়ার জার্নি। সো আপনাকে যদি বুঝতে হয় যে এই লোকটার বা এই ভদ্রলোকের প্রবলেমটা কি, তাহলে কিন্তু তার মনের ভিতর ঢুকতে হবে। না, তার মনের ভিতর কিভাবে ঢুকবেন? তার মনের ভিতরে একটা মানুষের মনের ভিতর ঢুকতে হলে তাকে জানতে হবে। না, আপনি কিভাবে জানবেন? তাকে দেখতে হবে, তার সাথে কথা বলতে হবে, তাকে বুঝতে হবে, তার কালচারের ব্যাপারে তাকে আপনার জানতে হবে, সে কেন এরকম বিহেভিয়ার করে সেটা বুঝতে হবে। সো এই যে পুরো ব্যাপারটা বোঝা, শোনা, জানা, সেটার জন্য সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে পড়া। আপনি যদি ইভেন গল্পের বইও পড়েন, যেটা আপনাকে পড়তেই হবে, ইউ উইল নো এ লট অফ things that is you will never learn sitting at classroom. ক্লাসরুম আপনাকে থিওরি জানাবে, ক্লাসরুম আপনাকে জানাবে হচ্ছে যে এইভাবে আপনাকে চিন্তা করা উচিত, বাট এই চিন্তার যে বাকি মাল মশলা, সেটার জন্য আপনাকে বাইরের ক্লাসরুমের বাইরে অসংখ্য জিনিস পড়তে হবে। সো ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে পড়া। সেকেন্ড সেটা হচ্ছে দেখতে হবে। কি দেখতে হবে? এগেইন, আপনাকে যেই জনগোষ্ঠীর জন্য আপনি কাজ করছেন, সেই জনগোষ্ঠীর ব্যাপারে আপনাকে জানতে হবে। এখন তো মানে ভিজুয়াল মিডিয়ার কোনো অভাব নেই, প্রচুর ভিজুয়াল মিডিয়ামস আছে, ইউটিউব আছে, মুভি আছে, নেটফ্লিক্স আছে। আপনাকে প্রচুর ভালো মুভি দেখতে হবে, ভালো সিরিয়াল দেখতে হবে, ভালো ডকুমেন্টারি দেখতে হবে। কেন দেখতে হবে? বিকজ আপনি যখন একটা লোককে গিয়ে বলবেন যে তোমার এই সমস্যাটা ছিল, আমি তোমার জন্য একটা সমাধান নিয়ে এসেছি, এই যে বলাটা, এটাই কিন্তু কমিউনিকেশন। নাও এটা বলাটা কিন্তু ইজি না।
সো আপনি যদি না জানেন যে কিভাবে আরেকজনকে গিয়ে কনভিনসিংলি কথা বলতে হয়, আপনি কিভাবে তাকে কনভিন্স করবেন? সো এই আর্ট অফ কমিউনিকেশন জানার জন্য আপনাকে প্রচুর ভিজুয়াল জিনিসপত্র দেখতে হবে। সো দ্যাট ইজ সেকেন্ড। থার্ড যদি বলি, সেটা হচ্ছে যে আপনাকে প্রচুর মানুষের সাথে মিশতে হবে। মানে বইয়ের পাতা এবং স্ক্রিনের বাইরেও মানুষের সাথে মিশতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। এবং আপনি যখন মানুষের সাথে মিশবেন, কথা বলবেন, ইউ গেট টু নো দ্যাট পারসন এ লট ডিপলি, এবং অনেক গল্প বেরিয়ে আসে তখন, অনেক 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 কিছু তখন বোঝা যায়। ফোর্থ সেটা হচ্ছে যে আপনি মানুষের সাথে মিশবেন কিভাবে, আপনাকে ট্রাভেল করতে হবে। সো ট্রাভেল মানে এই না যে আপনাকে প্রতিবার দেশের বাইরে যেতে হবে। আপনার দেশটাই ঘুরে দেখুন না, আপনার দেশ বাদ দিন, আপনার শহর, আপনি যে ধরুন আপনি ময়মনসিংহ শহরে থাকেন, আপনি ময়মনসিংহের কি প্রতিটা অলিগলিতে যাওয়া হয়েছে? আপনার প্রতিটা এলাকার লোকজনের সাথে আপনার কথা বলা হয়েছে? প্রতিটা পাড়ায় আপনি গিয়েছেন? যদি না যেয়ে থাকেন, আপনি দেখবেন আজকে নতুন একটা এরিয়ায় যান ময়মনসিংহের, ইউ উইল সি সাম ইন্টারেস্টিং থিং ইন দ্যাট এরিয়া। এবং এই যত আপনি জানবেন, যত আপনি দেখবেন, আপনি যত এই রিয়েল লাইফটা ফিল করতে পারবেন, আপনি তত দেখবেন আপনার মানুষের প্রবলেম বুঝতে পারবেন ভালো মতো, এবং মানুষের সাথে ওই সলিউশন নিয়ে এসে মানুষের সাথে কথা বলতে পারবেন তত ভালো মতো। সো আমি যদি বলি এই চারটা জিনিস আমি বললাম। ফিফথ যদি বলি, সেটা হচ্ছে যে মার্কেটিং হচ্ছে অলওয়েজ একটা ইভলভিং থিং। এখানে এমন কোনো কিছু নেই যেটা আপনি যে শিখে এসছেন, আপনি মনে করলেন যে আমি শিখে ফেলেছি এবং দ্যাটস ইট, আর কিছু আমার লাগবে না, আমি এখন এটা শুধু ইউজ করব এবং কাজ করব না। আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে, বিকজ মার্কেটিং এর কাজ সবসময় মানুষকে নিয়ে এবং মানুষের সাইকোলজি নিয়ে। সো মানুষের সাইকোলজি প্রতিটা মাসে, প্রতিটা সপ্তাহে কিন্তু চেঞ্জ হয়, বিভিন্ন কারণে চেঞ্জ হয়, বিভিন্ন ঘটনায় চেঞ্জ হয়। সো আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে এবং সবসময় মানে সবসময় লার্নিং ব্যাপারটা কন্টিনিউ রাখতে হবে। যে আমি যেটা শিখেছিলাম, দেখুন আমি 16 বছর আগে আমি গ্রাজুয়েশন করে বেরিয়েছি। 17 বছর আগে আমি যে শিখেছিলাম, হ্যাঁ থিওরি গুলো হয়তো আছে, কিন্তু অ্যাপ্লিকেশন গুলো ম্যাসিভলি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যখন গ্রাজুয়েশন করেছি নর্সাতে, তখন ডিজিটাল মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং বলে কিছু ছিল না। সো সেখানে এখন অনেক কিছুই হচ্ছে ওখানে, রাইট? সো আপনি যদি সবসময় যুগের সাথে নিজেকে আপডেট না করতে পারেন, একসময় আপনি পিছিয়ে যাবেন। সো এগেইন যদি শর্টলি বলি, এই 5টা টিপস আমি বলবো, দ্যাট ইজ রিকোয়ার্ড, অ্যাটলিস্ট আমি প্র্যাকটিস করি টু বি এ গুড মার্কেটিয়ার। থ্যাংক ইউ। ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আমি নিজেও এইভাবে মানে আমি নিজে ফার্স্ট অফ অল আপনার কথা দ্বারা যদি মার্কেটিং এ ক্যারিয়ার করতে চাই, এত কিছু একসাথে জানতে পারলাম, এবং আজকে যারা লাইভে আছে আশা করছি যে তারাও জানতে পারবে যে শুধুমাত্র পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে, এবং ভাইয়া লাস্ট যে কথাটা, যে যুগের পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি সেকেলে আর একেলে ব্যাপার না, আপনি সবটাকেই জানতে হবে, কারণ দুনিয়া এগোচ্ছে, আপনাকেও এগোতে হবে। তো অসংখ্য ধন্যবাদ আলিফ ভাইয়াকে। তো আমি আবার চলে যেতে আমি আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে পড়ার হ্যাঁ ব্যাপারটা। হ্যাঁ ভাই। পড়ার ব্যাপারটা নিয়ে আমি আসলে সত্যি সত্যি খুব স্কেয়ার্ড, বিকজ এখনকার সময় যেটা দেখি ছেলেমেয়েরা বা আমরা অনেকেই পড়তে চাই না। পড়ার ব্যাপারটা মনে হয় খুব বোরিং একটা ব্যাপার। এটার আরো একটা কারণ মনে হয় সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর সময় দিই, এবং ফেসবুকে 6 লাইনের স্ট্যাটাস পড়তে পড়তে এখন আর বড় কিছু দেখলে, একবারের কিছু দিলে বলে এত বড় জিনিস পড়বো না। দ্যাটস এ ডেঞ্জারাস থিং। আপনি যদি না পড়েন, সমস্যাটা কি হবে মার্কেটিয়ার হিসেবে, আপনি যদি না পড়েন, আপনি শব্দ আপনার ভিতরে তৈরি হবে না। বিকজ আপনি যত শব্দের সাথে মিশবেন, যত ওয়ার্ড নিয়ে আপনি এক্সপোজ হবেন, তত আপনার মাথার ভিতর তত শব্দ আসবে। যত বেশি শব্দ আসবে, আপনি তত বেশি শব্দ নিয়ে খেলতে পারবেন, অর্থাৎ কমিউনিকেশন করতে পারবেন। সো আপনি যদি না পড়েন, হাউ ইউ উইল ডেভেলপ দ্য নলেজ, মানে যেটা বলে যে আপনার শব্দ ভান্ডার কিভাবে তৈরি হবে, আর আপনি কথা বলবেন কিভাবে তখন, বা কমিউনিকেট করবেন কিভাবে। সো পড়ার ব্যাপারটা আমি খুব দুঃখিত বলতে বাধ্য হচ্ছি যে এখনকার যুগে আমি দেখি পড়ার ব্যাপারটা খুব কমে গিয়েছে, উইচ রিয়েলি স্কেয়ার মি। তো গালিব ভাই অনেক পড়াশোনা করে আপু, আমরা দেখেন গালিব ভাইয়ের ব্যাকগ্রাউন্ডে টোটালি হচ্ছে একটা বুক সেলফের ব্যাকগ্রাউন্ড, তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো গালিব ভাইয়াকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে ভাইয়া, আমি নিজেই একটা জিনিস রিয়েলাইজ করেছি যে প্যান্ডামিক সিচুয়েশনে থাকার কারণে আমি প্রচুর পরিমাণে মানে আমার বোন এবং আমি প্রচুর পরিমাণে এখন গল্পের বই বা বই টই দেখি, যেগুলো আমরা আগে কখনো দেখতাম না। তো এই করোনা আসার কারণে কিন্তু আমরা অনেক আগের জিনিসে ফিরে গিয়েছি, যেগুলো আমাদের দরকার।
ট্রু, তো এটা একটা মানে খুব চমৎকার একটা অপরচুনিটি করোনা আমাদেরকে দিয়েছে। আমি বলবো যে সবকিছুরই ভালো মন্দ আছে। করোনার একটা ভালো জিনিস যদি বলি বা একটা পজিটিভ অপরচুনিটি যেটা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে যে উই গেট আ লট অফ টাইম টু ডেভেলপ আওয়ারসেলফ। এই যে 6 মাস বা 4 মাস সময় আমরা যে বাসায় বসে থাকতে পারছি এবং যে সময় পাচ্ছি বই পড়ার বা নিজেকে বিভিন্ন ব্যাপারে ডেভেলপ করার, এইটা কিন্তু এক্সট্রিমলি রেয়ার। এটা জীবনে আর পাবো কিনা মনে হয় না। আমি যদি একটা মানে এক্সাম্পল দেই, এই 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 করোনার ভিতরে দিস ইজ হোয়াট আই এম প্র্যাকটিসিং। হ্যাঁ, আমি এটা প্রায় বিউটিফুল 5 ভাইয়া। বছরের উকুলেলে, ইটস এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আমার প্রায় 5-6 বছরের ইচ্ছা ছিল যে আমি উকুলেলে বাজানো শিখবো, কিন্তু কোনোভাবে সময় করতে পারছিলাম না। সো এই সময়টার ভিতরে আমি চিন্তা করলাম যে দিস ইজ এ ফ্যান্টাস্টিক টাইম, আমি কিছু শিখতে পারি কিনা, এই 5-6 বছরের যে ইচ্ছাটা ছিল এটাকে পূরণ করতে পারি কিনা। সো ঠিক এরকম ভাবে মানে বই পড়ার থেকে শুরু করে মানে দিস ইজ অ্যান অ্যামেজিং টাইম, ইউ শুড ইউটিলাইজ টু ডেভেলপ সামথিং ইন ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ গালিব ভাইয়াকে। ভাইয়া খুব সুন্দর করে একটা মানে একটা জিনিস আমাদের অনেক একটা উত্তরের মাধ্যমে অনেক কিছু আমাদের জানালো। তো এবার আমি জানতে চাচ্ছি ফাহিম ভাইয়ার কাছে যে ভাইয়া, আমরা মানুষরা সাধারণত দুই রকম হই, ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট। তো বলতে গেলে আমরা যারা ইন্ট্রোভার্ট যারা আছি তারা ইন্টারভিউ থেকেই জবের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন প্রবলেম ফেস করি। আর পক্ষান্তরে যদি বলতে চাই যে এক্সট্রোভার্টদের জন্যই নাকি মার্কেটিং সেক্টর। তো ভাইয়া এই মার্কেটিং জগতে বা মার্কেটিং সেক্টরে এই ইন্ট্রোভার্টদের সাকসেস কতটুকু বা তারা কি কি প্রবলেম ফেস করে যদি একটু ব্রিফলি বলতেন। আচ্ছা, প্রথমে যদি আমি মার্কেটিং এ এক্সট্রোভার্ট হতে হবে সেটা নিয়ে কিছু কথা বলি, তাহলে কিন্তু সরাসরি ইন্ট্রোভার্টদের কি সমস্যা হয় বা ইন্ট্রোভার্ট হলে এখানে ভালো করা যাবে না সেটা ক্লিয়ারলি বোঝা যাবে। আপনি যখন গালিব ভাইকে প্রশ্ন করেছিলেন যে একজন ভালো মার্কেটিয়ার হতে হলে তার কি কি ভালো ভালো গুণ থাকতে হবে, গালিব ভাইয়া যে কথাগুলো বলেছে দেখবেন ম্যাক্সিমাম পার্টি কিন্তু আপনাকে মিন করে যে আপনাকে এক্সট্রোভার্ট হতে হবে, আপনার ভালো অবজারভেশন পাওয়ার থাকতে হবে, আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে, আপনাকে একজন ভালো ট্রাভেলার হতে হবে, মানুষের সাথে মিশতে হবে, ডাইনামিক হতে হবে। এই সবগুলো কিন্তু একজন এক্সট্রোভার্ট মানুষের যে যে ভালো গুণগুলো থাকা দরকার বা যেগুলো গুণ থাকলে আমরা একজন এক্সট্রোভার্ট বলে থাকি, এগুলো কিন্তু তার সাথে যায়। এখন ইন্ট্রোভার্ট ব্যাপারটা হচ্ছে, আপনি যদি একজন ইন্ট্রোভার্ট মানুষ হন, মানুষটা আসলে নিজেকে খুব সহজে চেঞ্জ করতে পারে না, এটার জন্য সময় লাগে বা অনেকেই পারেও না। মার্কেটিং হচ্ছে এত বড় একটা সেক্টর, আপনি যদি ইন্ট্রোভার্ট হনও আর যদি চান যে এই ইন্ট্রোভার্ট থেকেই আপনাকে মার্কেটিং এ কিছু করতে হবে, তাহলে আপনাকে স্পেসিফিক কিছু জায়গা আপনাকে বেছে নিতে হবে। যেমন আমি কয়েকটা উদাহরণ হিসেবে বলতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি ধরেন আমরা সরাসরি যারা ব্র্যান্ডে কাজ করি, আমাদের সাথে অনেক এজেন্সির সাথে কাজ হয়। ওনাদের দেখা যায় যে একজন অ্যাকাউন্ট ম্যানেজার আছে যারা আমাদের সাথে কমিউনিকেশন করে, আমরা কি চাচ্ছি সেই কথাগুলো নিয়ে গিয়ে তার ব্যাক অফিসে যারা আছে তাদের সাথে এক্সচেঞ্জ করে। যেমন একজন ক্রিয়েটিভ রাইটার হতে পারে, অথবা বা কোনো একজন স্ট্র্যাটেজি প্ল্যানারও হতে পারে, যাদের সরাসরি আমার সাথে মানে আমি তার কাছে একজন কাস্টমার, আবার হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ডের কাস্টমার আছে, এই ধরনের মানুষের সাথে সরাসরি তাদের কমিউনিকেশন নেই, তাদের হচ্ছে অল্প কিছু লোকের সাথে কমিউনিকেট হয়। তো আপনি যদি ইন্ট্রোভার্ট হন এবং আপনি যদি আপনার ক্যারিয়ারটা আসলে মার্কেটিং এই মানে ক্যারি আউট করতে চান, তাহলে আপনাকে আসলে বেছে নিতে হবে স্পেসিফিক কিছু জায়গা। আপনি হয়তো কন্টেন্ট ডেভেলপ করলেন, আপনি একটা গল্প লিখলেন, কিন্তু আপনাকে আসলে ওইভাবে আপনি ভালো মানে মার্কেটিং এ ভালো করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি একজন ভালো এক্সট্রোভার্ট না হচ্ছেন। ধন্যবাদ ফাহিম হোসেন ভাইয়াকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে আসলে মার্কেটিং যে সেক্টরটা, সেই সেক্টরটাতে আসলে খুব ভালো করতে হলে অবশ্যই আপনাকে ইন্ট্রোভার্টনেস থেকে বেরিয়ে এসে নিজেকে একটু এক্সট্রোভার্টনেসে বের করতে হবে। যা যা তবুও আমি বলতে চাই যে এক্ষেত্রে আসলে যারা নিজেকে অনেক বেশি প্যাশনেট রাখে তারা হয়তো বা আসলেই ভালো করতে একদিন সক্ষম হবে মার্কেটিং সেক্টরে। ধন্যবাদ ফাহিম হোসেন ভাইয়াকে তার এত সুন্দর আনসার দেওয়ার জন্য। তো আমি চলে যেতে চাই মনসুরুল আজিজ ভাইয়ের কাছে। তো ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন বলবো না, আমার জানার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে যেহেতু কথার মধ্যে চলে এসেছে, এখন আমরা আসলে ডিজিটাল যুগেই বসবাস করছি, আমরা সবাই জানি, তো সবকিছু ডিজিটালি হচ্ছে। তো আপনার কাছে আমার জানার ইয়াটা হলো, সেটা হচ্ছে বর্তমান যে মার্কেটিং যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কি পুরোপুরি ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভরশীল? আর তার সাথে আমি একটু অ্যাড করতে চাই, ডিজিটাল মার্কেটিং বলতে আসলে আমরা এখন কোন কোন ব্যাপারগুলোকে দেখছি? থ্যাংক ইউ
আপনি প্রশ্নের জন্য। সো আমি বেসিক্যালি একটু পিছন থেকে কথা বলি। গালিব ভাই আর ফাহিম ভাইয়ের কথা শুনলাম। সো দুজনই খুব ভালো। স্পেশালি আমি ফ্যান অফ গালিব ভাইয়ের আর্টিকুলেশন, সবসময় খুব সুন্দর আর্টিকুলেট করেন। সো স্কিলের যে জায়গাটায় আমার একটা মানে একটু ছোট্ট আমি কিছু পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা একটা যেটা আমি মনে করি যে মানে এইটা আমি ধরো যেহেতু তোমরা একটা ক্যারিয়ার ক্লাব বা যারা শুনছেন মার্কেটিং ইয়াং, আমি ধরে নিচ্ছি অনেকে ইয়াং যারা স্টুডেন্ট এখানে ক্যারিয়ার করতে চায়। সো এখন এই প্রশ্নটা সব জায়গায় জিজ্ঞেস করে কি ধরনের স্কিল লাগবে, কোন ফিল্ডে আমরা ক্যারিয়ার করব, বা কি পড়াশোনা করলে এটা করতে পারবো, ভালো মার্কেটিয়ার হতে পারবো। সো সবচেয়ে এখনকার যে আমার কাছে যে চ্যালেঞ্জিং স্পেসটা মনে হয় মার্কেটিং হোক আর যে কোনো জব সেক্টরের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই ডায়নামিজমটা, মানে আমরা কি দ্রুত সবকিছু বদলে যাচ্ছে। সো এই ক্ষেত্রে না কোনো এই যে গালিব ভাই ধরো একটা ইনার, মানে আমি যেটা যদি একটু ওনাদেরকে সামারাইজ করি, একজন একজন একটু মোর ইনার সেকশনটার কথা বললো, ফাহিম ভাই একটু আউটার সেকশনের কথা বললো। সো এই সব সব স্কিলই আসলে আমরা ইউজ করতে পারবো কি পারবো না, এই সবকিছু ডিপেন্ড করতেছে আমাদের সার্কামস্টান্সেস, মানে চারপাশে জিনিসগুলো কিভাবে বদলে যাচ্ছে। তো তোমরা যারা ফলো করছো ভাই, আমি বলবো মোর অন মোর বেশি ফোকাস করা উচিত ওই ফান্ডামেন্টাল গুলা, যে আমি যদি এই বেসিক জিনিসগুলা ধরে রাখতে পারি, পরিবর্তনটা যেদিকেই হোক আমি হয়তোবা সার্ভাইভ করতে পারবো, বা আমি হয়তোবা নিজেকে স্টিল রিলেভেন্ট রাখতে পারবো। মার্কেটিং এর ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা রিলেভেন্ট আছি কিনা, মানে আমার স্কিল সেটটা রিলেভেন্ট আছে কিনা, আমি যে গল্পটা বলছি গল্পটা ওই সময়ের সাথে যায় কিনা। তো এটা হচ্ছে একটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। তো এটার জন্য আমি কিছু জিনিস এখানে একটু সাজেস্ট করতে চাই। ধরে নিচ্ছি তোমরা সবাই তরুণ এই এই জায়গা থেকে। তো একটা যেটা আমি মনে করি যে গুণটা থাকা দরকার একটা মার্কেটিয়ার বা নতুন কিছু চিন্তা করতে গেলে, সেটা প্রথম হচ্ছে এমপ্যাথি থাকা দরকার। মানে এমপ্যাথি যদি না থাকে, যে একটা মানুষ বা একটা মানুষের যদি ক্ষমতাটা না থাকে যে আমার অন্য মানুষগুলা কিভাবে সাফার করছে এটা বোঝার যদি এবিলিটি না থাকে, তাহলে নতুন কিছু চিন্তা করা, ইনোভেট করা, তোমার কমিউনিকেশনকে চেঞ্জ করা, প্রোডাক্টে চেঞ্জ আনা, এগুলো না হয় না। তা না হলে দেখা যায় যে আমরা একটা সাইলোর মধ্যে থাকি। এটা একটা জিনিস আমার কাছে মনে হয় যে মানে এটা তোমাদের সবার থাকা উচিত। আরেকটা এখনকার সময় যেটা দরকার সেটা হচ্ছে যে রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে তুমি একটা প্রবলেম কিভাবে সলভ করতে পারো। এমনও হতে পারে তোমার হয়তো বা এজেন্সি সাপোর্ট, যেমন এখন আমি গত 3-4 মাসে যেই মেজর চ্যালেঞ্জ আমরা ফেস করছি সেটা হচ্ছে নতুন কন্টেন্ট তৈরি করতে গেলে আগে যে ইকোসিস্টেমটা ছিল কন্টেন্ট তৈরি করার, যে ভিডিওগ্রাফার থাকতো, যে এই অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকতো, স্ক্রিপ্ট রাইটার থাকতো, লোকেশন থাকতো, অলমোস্ট কিছুই নাই ওভারনাইট। সো অ্যাজ এ কমিউনিকেশন হেড আমরা কিন্তু এখন একটা সেই কন্টেন্ট তৈরি করার জন্য নিজেদেরকে রিডিজাইন করছি, নিজেদের চিন্তাটাকে চেঞ্জ করছি। তো এই একটা জিনিস তোমাদেরকে আমি বলবো যে এই স্কিল গুলা ডেভেলপ করা, যে যে কোনো সিচুয়েশনে একটা প্রবলেমকে আমরা কিভাবে সলভ করতে পারি। থার্ড আরেকটা হতে পারে যে ক্রিয়েটিভিটি একটা জিনিস যেটা নার্চার করা উচিত। ক্রিয়েটিভিটি বলতে বোঝাচ্ছে এমন না যে তুমি খুব ভালো সুন্দর ড্রয়িং করতে পারো বা তুমি কিছু একটা গান, মানে গালিব ভাই যেরকম একটু বললো মিউজিকের কথা, নট নেসেসারিলি যে এইটাই পারো এটাই ক্রিয়েটিভিটি। এটা হচ্ছে যে একটা যে কোনো চিন্তাকে তুমি একটু ডিফারেন্টলি চিন্তা করতে পারো কিনা, একটু অন্যভাবে প্রেজেন্ট করতে পারো কিনা, এই স্কিল। মানে আমি আসলে বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা এখানে হয়তো অনেকে বলবে যে এই ডিজিটালের, যেহেতু তোমার প্রশ্ন ওইদিকে লিড করা ছিল যে ডিজিটালের এই কটা জিনিস শিখলেই আমি হয়তো বা ফিট, আমি এখন নেমে যাব ঝাঁপায় পড়ে মানে মার্কেটিং করব। আসলে তোমরা যে বয়সে আছো আমি একটু তোমাদের সবাইকে রিকোয়েস্ট, এত কথা এই জন্য বলছি যে একটু পিছনে আসো একদম ঝাঁপায় পড়ার আগে, যে তুমি কন্টিনিউয়াসলি এমপ্যাথেটিক কিনা, তুমি প্রবলেম সলভ করতে পারো কিনা, তুমি ক্রিয়েটিভলি চিন্তা করতে পারো কিনা, তুমি কোলাবোরেট করতে পারো কিনা। এটা একটা আরেকটা মজার ব্যাপার, যত বেশি সময় যাচ্ছে দেখছি গত 6 মাস 1 বছর এবং সামনে আরো বেশি হবে, যে একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে এক হয়ে কাজ করছে। যে আমরা হয়তো বা যেটা আমি প্রিটি শিওর দেখা যাবে যে ফাহিম ভাই একটা জিনিস বিক্রি করতেছে আর গালিব ভাই কমপ্লিটলি আরেকটা জিনিস বিক্রি করতেছে, কিন্তু যেহেতু একটা মানুষের কাছে বিক্রি করতেছে এবং ইকোনমি আগের মতো নাই, আমরা খুব শীঘ্রই দেখতে পারবো যে এরা দুজন মিলে হয়তো বা যে বলতেছে যে ভাই আপনার গাড়িটা আমি ইউজ করি, উনি বলবে যে ভাই আপনার দোকানটা আমি ইউজ করি, আমরা দুইজন মিলে হয়তো মানে এই এই ধরনের কোলাবোরেটিভ অ্যাপ্রোচ, কোলাবোরেশন করার মতো স্কিল বা চিন্তা, এটা আরেকটা জিনিস যদি তুমি মার্কেটিং এ থাকতে চাও বা ক্যারিয়ার, যে মার্কেটিং না বিয়ন্ড তুমি যেখানেই করতে চাও, আমার মনে হয় এটা আরেকটা জিনিস তোমাদের সবাইকে আমি মানে এই সময়টার কারণে রেকমেন্ড করবো আর কি। আরেকটা যেটা দুইজনের কথাতেই আসছে, গালিব ভাই বেশি ফোকাস করছে যে কন্টিনিউয়াস লার্নিং, মানে বই পড়া হোক যেটাই হোক, ইউ ইউ কন্টিনিউয়াসলি লার্ন এন্ড ইভলভ।
কারণ এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে সবাই বলতেছে যে আগামী হয়তোবা 10 বছরের মধ্যে পৃথিবী থেকে প্রায় 8.5 মিলিয়ন যে ধরনের চাকরি আমরা দেখি সেগুলো চলেই যাবে, মানে থাকবেই না, তার মধ্যে তার মানে নতুন জিনিস আসবে। এবং কে আসলে এই যে আমরা 5-6 জন কথা বলছি আর হয়তো বা 100 মানুষ এটা দেখছে, কিন্তু কে 3 মাস আগে বলতে পারছে আজকে এরকম জুম মিটিং করতে হবে আমাদেরকে? সো নো ওয়ান নোজ যে কিভাবে এই ফিউচারটা আনফোল্ড হবে। সো এই যদি তোমার বেসিক ফান্ডামেন্টাল ঠিক না থাকে সার্ভাইভ করতে পারবা না। মানে আমরা যদি গদ বেঁধে আজকে মার্কেটিং এ বলতাম যে কন্টেন্ট তো এমনিই বানাইতে হয়, যদি আজকে চুপচাপ ওইভাবে বসে থাকতাম আমাদের মধ্যে হয়তো বা অনেকে ঝরে পড়ে গেছে বা কাজ পাচ্ছে না অনেক এজেন্সি, বাইরে কিন্তু খুব খারাপ অবস্থা, কারণ দে আর নট ইভলভিং উইথ টাইম এন্ড সার্কামস্টান্সেস। এইটা হচ্ছে আমি একটু বেশি সময় নিয়ে এই জিনিসটা আমি মনে করছি যে এটা সবাইকে বলা উচিত। আর তুমি যে প্রশ্নটা করছো এই ক্ষেত্রে আমি আবার উত্তরটা অন্যভাবে দিব, যে ডিজিটাল কিন্তু আসলে ডিজিটাল কি, ডিজিটাল আমাদের টেলিভিশনও কিন্তু ডিজিটাল, অ্যানালগ না। সো ডিজিটাল মার্কেটিং বলতে কিছু নাই, ডিজিটাল একটা ওয়েব ফর্ম, যেই ওয়েব ফর্মে আমার মার্কেটিংটা আমি আমার কনজিউমারের কাছে কমিউনিকেট করি। আমাদের দেশে একটা ব্যাপার হয়ে গেছে যে এই ফেসবুক দিয়ে ইন্টারনেট শুরু করার কারণে আমাদের যে এইটাই মনে হয় ওয়ার্ল্ড আর এইটাই মার্কেটিং, এখানে প্রমোট বুস্টিং করতে পারলেই আমার হয়ে গেল। সো এইটার এগেন তোমাদের যারা তরুণ তাদেরকে যেটা বুঝতে হবে যে আসলে মার্কেটিং কি, ফান্ডামেন্টাল লার্নিং বা এইটা কিভাবে শিখতে হয় করতে হয়, কনজিউমার কি চিনে, দেন তুমি এটা বিলবোর্ডে করো, তুমি এটা ফেসবুকে করো, তুমি এটা লিঙ্কডইনে করো, যেটা যেখানে করা দরকার। সেই আন্ডারস্ট্যান্ডিংটা পাইতে হলে কিন্তু এই ঝাঁপায় পড়া যাবে না ডিজিটাল ডিজিটাল বলে, এটা একটু পিছনে আসতে হবে। এই যে গালিব ভাই যেটা বললো, ফাহিম ভাই যেটা বললো, বা আমি যেটা বলার চেষ্টা করছি, যে এই জিনিসগুলো যারা বুঝবে তারাই, এমন হয়তোবা সে মার্কেটিং এও পড়ে নাই, অধিকাংশ ভালো মার্কেটিয়ার আমি আমার ক্যারিয়ারে যারা দেখছি অধিকাংশই মার্কেটিং নন মার্কেটিয়ার ব্যাকগ্রাউন্ড। মানে কার কথা বলবো, ফিলিপ কটলার ইজ এ নন মার্কেটিং গাই, হি কেম ফ্রম ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড। সো দিস ইজ, আগে শিখি আমরা সবাই বা বুঝি মার্কেটিংটা কি, তারপরে ডিজিটাল হচ্ছে একটা ফর্ম, যেই ফর্মে এটা এক্সপ্রেস করে, একটা অডিয়েন্সকে ডিজিটালি টার্গেট করে। সো ওইটার জন্য নানা ধরনের টুলস আছে এবং ওইটা শিখতে কোনোই কষ্ট হওয়ার কথা না, কারণ আজকে ইউটিউবে যাও, ফেসবুক নিজেই তোমাকে সারাদিন শেখানোর চেষ্টা করে, ফেসবুক ব্লুপ্রিন্ট আছে, ফেসবুক ফর বিজনেস আছে, এটা ওর কাজ, এটাও তোমাকে শিখাই দিবে, ওটা পারতে তোমার কোনো কষ্ট হবে না। তোমার কষ্ট হবে কি, কি বলবো, কখন বলবো, এই এখন বললে কি আমার কাস্টমারটা এটাকে ক্লিক করে কিনবে, যে মানুষটা ওইটা ধরে ফেলবে না তাকে কিন্তু কেউ আর আটকাইতে পারবে না। আমি কি অনেক কথা বলছি, দুঃখিত, বাট বুঝাইতে পারছি কিনা আমার পয়েন্টটা? না ভাই, আমরা অবশ্যই বুঝতে পারছি যে আপনার ফার্স্ট অফ অল কথা ছিল যে আমাদের আগে ফিল করতে হবে যে কে কি চায় এবং কার কি দরকার, সেই অনুযায়ী আগানো। আর সেকেন্ড অফ অল আপনি যেটা বললেন আমার কাছে কি আছে, রিসোর্সটা কি আছে এবং সেটা দিয়ে আমি কি করতে পারি এবং সেটা দিয়ে কিভাবে করতে পারি, সেই জায়গাটাই হলো ক্রিয়েটিভিটি, যে আমি কিভাবে অন্যরকম ভাবে একটু ভাবতে পারি। আর আপনি যে মার্জের ব্যাপারটা বললেন ভাইয়া, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমার কাছে এটা আছে। মানে এটা বলতে গেলে ভাইয়া আমি যদি বলি যে আগের দিনের বিনিময় প্রথা, যেটা যে আমার কাছে এটা আছে আমি তাকে সেটা দিলাম এবং তার কাছে সেটা আছে আমি সেটা নিলাম। তো ঘুরে ফিরে আমরা আপডেট হচ্ছি, কিন্তু একটু আগের ধাঁচের সাথে আমরা মিলেই আপডেট হচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে, ভাইয়া খুব সুন্দর করে ভাইয়া বুঝানোর চেষ্টা করলো আর আমরা বুঝতে পারছি। তো আমি আবারও যেতে চাচ্ছি গালিব ভাইয়ের কাছে, যে ভাইয়া আপনি আগের প্রশ্নের উত্তরে কিন্তু বললেন যে আমাদের আস্তে আস্তে আপডেট হতে হবে যুগের সাথে। তো সেই জায়গায় যদি বলি যে ভাইয়া ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, মানে ডিজিটালাইজড হচ্ছে আমরা। তো সেই জায়গায় যদি বলি যে টেকনিক্যাল হিউম্যান রিসোর্স বা আমাদের যে হিউম্যান রিসোর্স, সেটা যে টেকনিক্যাল যে নলেজটা, তারা কি সেইভাবে টেকনিক্যাল নলেজ গেইন করতে পারছে ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটা বাড়ার সাথে সাথে? তো এই ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বাড়ার সাথে সাথে কি টেকনিক্যাল হিউম্যান রিসোর্সও তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? প্রথমে আমি বলবো যে মনসুর ভাই যেটা বললেন, আমার কাছে মনে হয় ডিজিটাল মার্কেটিং বলে আসলে কিছু নাই। হ্যাঁ, এটা শুনে যারা শুনলেন তারা খুব একটা শক পেলেন হয়তো এবং মনে করলেন যে এটা কি বলছে এত বছর পরে এই ভদ্রলোক। বাট টু মি দেয়ার ইজ নাথিং সেপারেট কল ডিজিটাল মার্কেটিং। মনসুর ভাই যেটা খুব সুন্দর মতো বললো, আমি মনে হয় 6 মাস আগে একটা লেখা লিখেছিলাম, আমার প্রোফাইলে পাওয়া যাবে, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স অফ বাংলাদেশ গ্রুপে পাওয়া যাবে। ডিজিটাল মার্কেটিং বলে কিছু নেই। ডিজিটাল মার্কেটিং বলে একটা খুব ঝড় উঠেছে এবং আমরা বলছি সবাই। বাট দেখুন, ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং ইজ নাথিং জাস্ট এ নিউ চ্যানেল অফ মার্কেটিং।
আমি খুব ছোট্ট করে বলি, যখন আজ থেকে কয়েক হাজার বছর আগে যখন মার্কেটিং এর কনসেপ্টটা শুরু হলো, ওয়ান অফ দ্য ফার্স্ট কনসেপ্ট ছিল হচ্ছে লিফলেট দিত অথবা দেয়ালে লিখে দিত। প্রাচীন রোমে, সরি প্রাচীন গ্রিসে যে জায়গাটায় বাজার বসতো সেই জায়গাটাকে বলতো আগোরা। ঠিক আছে, সো যার যেই পণ্য বিক্রি করার দরকার হতো সেখানে গিয়ে আগোরাতে বসতো, এবং আগোরাতে কিছু জায়গা ছিল, ওয়াল ছিল, যেখানে যে কোনো কিছু বিক্রি করবে সে তার কথাবার্তা বা ইভেন রাজনৈতিক বিভিন্ন ব্যাপারও লিখতে পারতো। সো ওখানে গিয়ে লোকজন লিখতো যে আমার কাছে এই আছে, এইটার এই ভালো, অথবা কোনো সিনেটরকে কেউ পছন্দ করে সে যে তার পজিটিভ ব্যাপারে লিখতো, কেউ পছন্দ করে না তার নেগেটিভ ব্যাপারে লিখতো। দ্যাট ওয়াজ ওয়ালে লিখতো, তারপরে আস্তে আস্তে ওই পার্চমেন্টের কাগজে একটু একটু করে লিখতো, দ্যাট বিকাম লিফলেট এন্ড অল দিস। সেখান থেকে আস্তে আস্তে পরে নিউজ পেপার আসলো, আমরা মানে লেখার কাগজ আসলো, সেখান থেকে নিউজ পেপার আসলো, তারপরে রেডিও আসলো, রেডিওর পরে টেলিভিশন আসলো, দিস আর অল চ্যানেল। এন্ড তারপরে লেটেস্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে লেটস সে ডিজিটাল চ্যানেল বলতে যেটা আমরা বুঝি, যে কম্পিউটার এসছে, কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে এখন আরো। বাট এর মানে কিন্তু এই না যে ডিজিটাল মার্কেটিং নামে নতুন কিছু এসছে যেটা আগে কখনো ছিল না এবং মার্কেটিং পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আপনি 1000 বছর আগেও 2000 বছর আগেও মার্কেটিয়াররা কি করতো, তার হাতে যে টুলগুলো আছে যার মাধ্যমে মানুষের কাছে যাওয়া যায় সেই টুলগুলো ইউজ করে মানুষের কাছে যেত। কিন্তু যাওয়ার আগে কিন্তু মনসুর ভাই যেটা বারবার বললো, যাওয়ার আগে কিন্তু আগে বুঝতে হবে যে আমি কি নিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি কথা বলবো। সেটা যদি আমি না বুঝি তাহলে আমি টিভিতে যাই, রেডিওতে যাই, আর নিউজ পেপারে যাই, বা ওই 4000 বছর আগে যে আমি ওয়ালে লিখে যেতাম সেইটা ভার্সেস এখন যদি আমি ফেসবুকে বা টুইটারে যেভাবে যাই, কোনো লাভ নেই কিন্তু। সো ডিজিটাল মার্কেটিং আমি বলবো যে দিস ইজ নাথিং বাট জাস্ট এ নিউ টুল of reaching to your consumer, nothing else. But you have to be first, you have to know that কনজিউমারের কাছে আমি কি নিয়ে যাব, কিভাবে বলবো, এবং কনজিউমারের কি প্রবলেম আমি সলভ করতে যাচ্ছি। টুলের ব্যাপারে যদি বলি, আনসারিং টু ইউর কোয়েশ্চেন, এগেইন প্রত্যেকটা কমিউনিকেশন টুলের কিছু কমিউনিকেশন মিডিয়ার কিছু টুলস আছে যেটাকে জানতে হবে। যেমন আমি যদি টিভিতে অ্যাড করতে যাই, আমাকে টিআরপি জিআরপি এগুলো বুঝতে হবে, আমার ফ্রিকোয়েন্সি বুঝতে হবে, আমার রিচ বুঝতে হবে। এগুলো কি? এগুলো কিছুই না, টিভি মিডিয়ার কিছু টুল। আমি যদি প্রেসে যাই, প্রেসে আমার রিচ বুঝতে হবে, প্রেসে আমার ইমপ্রেশন বুঝতে হবে, প্রেসেরও এরকম কিছু টুল আছে। আমি যদি লিফলেটে যাই বা আমি যদি ওয়াল রাইটিং বা বিলবোর্ড আউটডোরে যাই, আমাকে ট্রাফিক ফ্লো বুঝতে হবে, আমার এক্সপোজার পার্সেন্টেজ বুঝতে হবে। সো দিস আর নাথিং বাট টুল। আমি যদি ডিজিটালে যাই, ঠিক সেরকম ভাবে ডিজিটালের কিছু টার্ম আছে বা ডিজিটালের কিছু টুল আছে যার মাধ্যমে আমি কাজটা করি। সিপিএ বলি, সিটিএ বলি, আরো অনেক অনেক কিছু আছে। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তারা অনেক ভালো জানেন। সো যেখানেই আপনি যান, আপনাকে প্রথমত আপনি বেসিকটা জানতে হবে, সেকেন্ড হচ্ছে যে মিডিয়াম আপনি ইউজ করছেন সেই মিডিয়ামের টুল জানতে হবে। সেটা এই চাহিদাটা এখনকার নতুন কোনো চাহিদা না, এটা 50 বছর আগেও এই চাহিদা ছিল, 100 বছর আগেও ছিল, 1000 বছর আগেও ছিল। আপনি যে মিডিয়ামে যাবেন সেই মিডিয়ামের যদি টুল না বুঝে আপনি যান, আপনি কিভাবে ইউজ করবেন? এটা একটা মানে সিম্পল, আমি আবারও বলি, এটা একটা সাইকেল, মানে একটা, আপনি ধরেন আপনি আপনার অফিস থেকে আপনি বাসায় যাবেন, রাইট? সো আপনার হাতে, আপনি বাসে করে যেতে পারেন, সিএনজি তে যেতে পারেন, আপনি সাইকেল চালিয়ে যেতে পারেন। সো 3-4 রকম ওয়ে আছে কিভাবে আপনি যাবেন, আপ টু ইউ। নাও আপনি যদি সাইকেলে যান, আপনাকে অবশ্যই সাইকেল চালানো শিখতে হবে। সিএনজি তে যেতে চাইলে আপনাকে জানতে হবে কিভাবে আপনি সিএনজি ডাকবেন, কিভাবে দামাদামি করবেন। বাসে যদি যেতে চান, আপনাকে জানতে হবে কোথায় গিয়ে আপনি বাসে উঠবেন, বাসের স্টপেজ কোনটা এবং কয় নম্বর বাসে উঠবেন, তাই না? সো কমিউনিকেশনের ব্যাপারটাও তাই, আপনি একটা কিছু ডেলিভার করতে চান, টুল। এগেইন কাটিং ইট শর্ট, আমি যদি দেখি এখন ডিজিটাল মার্কেটিং এর টুল বা আপনি যেটা বলেন স্কিল গুলো সবাই জানে কিনা বা জানছে কিনা, এগেইন দিস ইজ অলসো অ্যান এভার ইভলভিং থিং। আপনি ডিজিটাল মার্কেটিং এ বা যে কোনো মার্কেটিং এ আপনি আজকে যে টুল জানছেন, এটা 1 সপ্তাহ পরে নাও থাকতে পারে, নতুন জিনিস চলে আসবে। সো একদম আমি জেনে গেছি আর কিছু জানার দরকার নেই, দ্যাট উইল নেভার হ্যাপেন। এটা কন্টিনিউয়াসলি জানতে হবে। বাট আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমরা, মনসুর ভাই যেটা বললেন যে ডিজিটাল মার্কেটিং মানেই আমরা মনে করি হচ্ছে ফেসবুকে অ্যাড দিলাম, ডিজিটাল মার্কেটিং হয়ে গেল। ফেসবুকে অ্যাড এগেইন ডিজিটাল মার্কেটিং এর সামান্য ছোট্ট একটা অংশ। এটা আরো হয়তো যতদিন যাবে আমরা বুঝবো। সো যারা নতুন ক্যারিয়ারে আসছি, মার্কেটিং ক্যারিয়ারে আসছি এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, তাদেরকে অবশ্যই ফেসবুক অ্যাড ছাড়া আরো যে অন্যান্য ওয়েপন গুলো আছে ডিজিটাল মার্কেটিং এর এবং নন ডিজিটাল মার্কেটিং এর বা ওভারঅল মার্কেটিং এর, সেটাকে জেনে বুঝে তৈরি হয়ে আসতে হবে। আদারওয়াইজ very hard to not only survive, very hard to even একটা ইমপ্রেশন তৈরি করা ইন্ডাস্ট্রিতে।
ধন্যবাদ গালিব বিন মোহাম্মদ ভাইয়াকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে মার্কেটিং জিনিসটাতে আসলে যদি আমরা কেউ ক্যারিয়ার করতে চাই, আসলে আপনাদের গালিব ভাইয়া, মনসুরুল আজিজ ভাই এবং ফাহিম ভাইয়া, আপনাদের তিনজনের কথা যদি বেসিস করে আমি যদি ধরি, আসলে মেন কথা হচ্ছে আমাদের কোর যে ব্যাপারটা, মেইন বেসিক যে ব্যাপারটা, সেই জিনিসটাকে বুঝতে হবে। দেন হচ্ছে যদি জিনিসটা ডিজিটালাইজ হয়, আমাদের আরো এগিয়ে যাই, যেভাবেই হোক, যে সিচুয়েশন আসুক সেই সিচুয়েশন অনুযায়ী আমরা সেই ইমপ্লিমেন্টেশনটা করতে পারবো। তো ধন্যবাদ গালিব বিন মোহাম্মদ ভাইকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আরো একবার ধন্যবাদ। এবং আমি এবার চলে যেতে চাই ফাহিম ভাইয়ের কাছে। আহ, যদিও ধরে নিচ্ছি না, মানে আপনাদের ব্যাপারটা ডিজিটাল মার্কেটিং শব্দটা এখন যুগের সাথে তাল মিলার পরে হয়তো চলে এসেছে, বা সবাই এই জিনিসটা নিয়ে ইউজ করছে। তো আপনার ফাহিম ভাইয়ের কাছে আমার জানার ইচ্ছা ছিল যে, যদি ধরি এখন আমরা ফেসবুক বা বিভিন্ন ধরনের যে অন্যান্য ডিজিটাল মাধ্যম আছে, সেগুলোর মাধ্যমে মার্কেটিংটা যদি ব্যবহার না করে, যদি আমরা আগের যুগের যে মার্কেটিং এর ব্যাপারগুলো রয়েছে, যেমন ধরেন টিভি অ্যাড বা এগুলা, যদি সনাতন প্রথার যে মার্কেটিং ব্যাপারগুলো আছে সেগুলোর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে বা সেগুলো দিয়ে কাজ করি, তাহলে কি সেটা কতটুকু ইফেক্টিভ হবে বলে আপনি মনে করেন? আচ্ছা ভাইয়া, আমার কাজ হচ্ছে কমিউনিকেশন করা। আমি কমিউনিকেশনটা কত সহজভাবে কোন মিডিয়াতে করতে পারি সেটা ইম্পর্টেন্ট। আমি কি টিভিতে করব, নাকি আমি প্রেসে যাব, নাকি আমি ডিজিটাল প্ল্যাটফর্মে যাব। এখন এই কোন মিডিয়ামে যাব সেটাকেও আমাকে সিলেক্ট করতে হবে আমার প্রোডাক্টের নেচারের উপরে, আমার টিজির উপরে। আমার টিজি যদি ডিজিটালে থাকে, সেই ইউটিউবে সিনেমা দেখে, নাটক দেখে, বা ফেসবুকে হচ্ছে বিভিন্ন জনের দেখে, নাটক দেখে, বা টিকটক দেখে, তো আমাকে কিন্তু ওই প্রোডাক্ট নিয়ে কমিউনিকেশনে ওখানে যেতে হবে। আর যদি আমার টিজি হচ্ছে টেলিভিশনে 3 ঘন্টা ব্যাপী সিনেমা দেখে, অথবা 2 ঘন্টা ব্যাপী নাটক দেখে, টেলিফিল্ম দেখে, তাহলে আমার প্রোডাক্ট নিয়ে ওখানে যেতে হবে। একটা জিনিস দেখেন যে আমরা কিন্তু এখন করোনা টাইমে অনেক কিছু শিখেছি। আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি বাসা থেকে বের হচ্ছি না, মাস্ক পরছি। যুগের সাথে যেটা আসছে সেটাকে কিন্তু আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করছি। ডিজিটাল মার্কেটিংটাও সেরকম। আমরা আস্তে আস্তে আমরা আমাদের ট্রেডিশনাল যে মার্কেটিংটা ছিল, টিভি, রেডিও, সেখান থেকে আমরা আস্তে আস্তে শিফট করার চেষ্টা করছি ডিজিটাল প্ল্যাটফর্মে। কারণ আজকে আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি। আজকে গালিব ভাইয়া, আজিজ ভাই, বা আপনারা সবাই দেখেন, আপনি কয়বার টিভির সামনে বসেছেন আর কয়বার আপনি আপনার হাতে মোবাইল ফোনটা পিক করেছেন। আপনি কিন্তু দেখবেন যে আপনার মোবাইলটাই কিন্তু আপনার কাছে বেশি এসেছে। তো আমরা মার্কেটিংরা কি করার চেষ্টা করি, যে আমরা আমাদের কাস্টমারের কাছে আমার মেসেজটা পৌঁছে দিতে চাই। আমি কিভাবে দিব? আমি টিভিতে দিয়ে রাখলাম, আপনি দিনের ভিতরে 1 বার 2 বার যেতেও পারেন, নাও যেতে পারেন, কিন্তু আপনি কিন্তু দিনের ভিতরে 1 বার না 1 বার হলেও ফেসবুকে যাবেন। আর ফেসবুকে এখন আসলে এমন হয়েছে, আমরা একটা সময় ফেসবুকটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিয়েছি। আর আমরা যারা মার্কেটিয়ার আছি, আমাদের আসলে দায় আছে, আমরা আসলে ফেসবুকটাকে এন্টারটেইনমেন্ট থেকে সরিয়ে এখন অ্যাকচুয়ালি মানুষকে এটাকেও একটা মার্কেটিং টুলস হিসেবে বানিয়ে দিচ্ছি। আমার ওয়াইফ তো বলে, আমার বাচ্চারাও বলে যে তোমাদের কারণে এখন আর ফেসবুকেও ঢোকা যায় না, একটু পর পরে অ্যাড আসে। তো যুগ যেভাবে যাচ্ছে সেখান থেকে আসলে আমরা বেরোতে পারবো না। আমাদেরকে আস্তে আস্তে ডিজিটালের সাথে অ্যাডাপ্ট করতে হবে। আবার একটা নতুন প্রোডাক্ট হিসেবে অথবা একটা ম্যাস মার্কেটিং এর প্রোডাক্ট হিসেবে, অথবা একটা আরবান প্রোডাক্ট হিসেবে আমাকে কিন্তু অবশ্যই আমাদের যে ট্রেডিশনাল মিডিয়া, টিভি, সেখানে অবশ্যই থাকতে হবে। আমরা এখনো ওয়েস্টার্নদের মতো এখনো ডিজিটালি এতটা অ্যাডাপ্ট হয়নি যে আমাকে সব ডিসিশনই আমি ডিজিটালি দেখে, একটা ফেসবুকের একটা অ্যাড দেখে, অথবা একটা ই কমার্সের সাইটে একটা অ্যাড দেখে আমি আমার পারচেজ ডিসিশনটা নিব। হ্যাঁ, এটা হয়তো আমাকে আমার টপ অফ দ্য মাইন্ডে, আমার ব্র্যান্ড রিকলে হয়তো হেল্প করবে দিনের পর দিন দেখতে দেখতে। বাট অবভিয়াসলি আমি যেটা মনে করি এবং আমি যেটা করার চেষ্টা করি, যে ডিজিটালে আমি থাকবো, বাট আমাকে আমার ম্যাস প্রোডাক্ট হিসেবে আমাকে অবশ্যই আমার টিভিতে থাকতে হবে। আমার যখন করোনা পিরিয়ড শেষ হয়ে যাবে, আমি আবার প্রেসে চলে আসবো, আমি আমার ইভেন্টে থাকবো, সবকিছুতেই থাকবো। সো আসলে ট্রেডিশনাল মিডিয়ার কোনো বিকল্প নেই। আর যদি বলি যে শুধু ডিজিটালে থাকবো, সেটা হয়তো আরো 10 বছর 20 বছরের পরের কথা। তখন এসে আসলে বলবো যে অ্যাকচুয়ালি এখন আমাদের ডিজিটাল ছাড়া কোনো উপায় নাই। ওই একসময় টিভি রেডিওর যুগ ছিল, ওগুলো সব কাগজের যুগ হয়ে গেছে। আমি তো আমি ভাইয়া আমি একটু অ্যাড করতে চাই এখানে। অবশ্যই ভাইয়া। ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে জিনিসটা সিম্পল। জিনিসটা হচ্ছে যে মার্কেটিয়াররা অনেকটা হচ্ছে ঝালমুড়ি বিক্রি করার মতো, ঝালমুড়িওয়ালার মতো। আপনি দেখবেন ঝালমুড়িওয়ালারা কোথায় থাকে? যেখানে লোক বেশি হয় সেখানেই থাকে। হ্যাঁ,
আপনার যদি যেই মাঠে মেলা হচ্ছে ঝালমুড়িওয়ালা ঠিকই ওই মাঠে গিয়ে বসে থাকবে, ও কিন্তু তার পাশের মাঠে থাকবে না যেখানে লোকজন নেই। যে দেখবেন যে আপনার বাসার আশেপাশে যদি অফিস থাকে, আপনি দেখবেন ঠিকই অফিস টাইমে 11টা 12টার দিকে যখন জানে লোকজন যে নিচে নামবে একটু সিগারেট খেতে বা চা খেতে, তখন দেখবেন যে ওখানে কিছু স্ন্যাক্স ওয়ালা, পেটিস ওয়ালা এরা ঘুরে বেড়ায়। হ্যাঁ, ও কিন্তু সন্ধ্যার সময় ওখানে ঘুরে বেড়ায় না, বিকজ সন্ধ্যার সময় কেউ ওখানে থাকে না। সো মার্কেটিং এর ব্যাপারটা, মার্কেটিং এর লোকজনও তাই, যেখানে লোক থাকবে আমি সেখানে যাব, সেখানে কথা বলবো। এখন লোক একটা সময় প্রেসে ছিল, সো আমি প্রেসে থাকতাম, একটা সময় রেডিওতে ছিল, সো সবাই রেডিওতে ইনভেস্ট করতাম বা রেডিওতে থাকতাম। তারপরে টিভিতে আসলো, সমস্ত লোক টিভিতে ছিল, সো টিভিতে থাকতাম। এখন সমস্ত লোক ফেসবুকে আছে অথবা ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, সো আমিও সেখানে থাকি। সো এখানে আসলে কোনটা ছেড়ে দিব কোনটায় যাব, এটা যতটা না মার্কেটিয়ার হিসাবে আমি ডিসাইড করব, তার থেকে বেশি ডিসাইড করবে ক্রাউড, যে আমার টার্গেট গ্রুপ তারা কোথায় থাকবে এবং তারা কোথায় থাকবে। সো তারা যেখানে থাকবে আমিও আমার ওই ঝালমুড়ির বাক্সটা নিয়ে আমি সেখানেই যাব বিক্রি করার জন্য। নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে এখনকার সময়ে কোনো কমিউনিকেশন, এখনকার সময় না আরো অনেক আগে থেকে, কোনো কমিউনিকেশন মিডিয়ামই একা এনাফ না একটা মানুষকে কনভিন্স করার জন্য। আমি যদি শুধু মনে করি যে আমি একটা ফেসবুকে অ্যাড দেখে অথবা আমি একটা টিভিতে বা একটা প্রেসে অ্যাড দেখে আমি একটা ডিসিশন নিয়ে নেব, দ্যাট নেভার হ্যাপেন্স। ইট ইজ এ জার্নি। একটা মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত এই মানুষটা সারা দিনে বিভিন্ন রকমে, বিভিন্ন সময়ে, বিভিন্ন রকম কমিউনিকেশন মিডিয়ামে এক্সপোজ হয়। অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে আমি যদি তাকে এই পুরো জার্নিটাতে তার সাথে থাকতে পারি এবং তাকে যদি বিভিন্ন কমিউনিকেশন মিডিয়াতে আমি টাচ করতে পারি, দেন মাই চান্স ইজ হায়ার যে আমি তার কনসিডারেশন সেটে আসবো, তার মাথার ভিতরে আমি থাকবো। কিন্তু আপনি ধরুন ফর এক্সাম্পল, এবং এটা শুধু কমিউনিকেশনের ক্ষেত্রে না, আপনার পুরো চ্যানেলটাকে এভাবে, মানে পুরো সার্ভিস ডেলিভারি বলেন বা আপনার যেটা বলেন যে মার্কেটিং এর যে, মানে একটা মানুষের নিড থেকে শুরু করে সার্ভিস ডেলিভারি পর্যন্ত এই পুরো চ্যানেলটাকে, ইকোসিস্টেমটাকে আপনাকে রেডি রাখতে হবে। আপনি খুব চমৎকার অ্যাড দিলেন টিভিতে এবং দেখে মানুষের মাথা খারাপ হয়ে গেল যে হ্যাঁ এই প্রোডাক্ট আমার লাগবে, দোকানে গেলাম দৌড়ায়, দোকানে মাল নাই, যেটার জন্য অ্যাড দিয়েছেন সেটা দোকানে নাই, 2 দোকান খুঁজলাম নাই। আপনি কি মনে করেন যে ওই লোক আপনার অ্যাড দেখে আর কনভিন্স হবে? জীবনেও কনভিন্স হবে না। আপনি চমৎকার একটা অ্যাড দিলেন ফেসবুকে, আপনি বললেন যে আপনি এখানে কল দিবেন ভাই বা আমাদেরকে ইনবক্স করেন, আমরা সাথে সাথে রেসপন্স করে আপনাকে 3 ঘন্টার ভিতরে স্টক পাঠিয়ে দিচ্ছি। আপনি ইনবক্সে কল নক করলেন, কোনো রিপ্লাই নেই, অথবা আপনি কল করলেন, ফোন যে নাম্বার দেওয়া ফোন বন্ধ অথবা ফোন কেউ ধরে না। সো সে কিন্তু কনভিন্স হয়েছে, সে কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছে, কিন্তু আপনি তাকে আর জালে ধরে রাখতে পারেননি। সো তার মানে কি যে ইটস নট অনলি অ্যাবাউট কমিউনিকেশন, আপনাকে ফুল ইকোসিস্টেমটা ঠিক রাখতে হবে, সো দ্যাট কমিউনিকেশনে যে কাজটা করার কথা সেটা করার পরে বাকি যা যা করার দরকার ছিল সেগুলো যেন করা হয়। তাকে যেন শেষ পর্যন্ত, তাকে অ্যাড দেখিয়ে কনভিন্স করে লাভ নাই যদি আপনি তাকে শেষ পর্যন্ত গিয়ে মালটা বেচতে না পারেন। যদি আপনার পকেটের টাকাটা না আসে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু যত ভালো অ্যাডই বানান, যত ভালো স্পেন্ডই করেন, যত কিছুই করেন, সব গো ডাউন দ্য ড্রেন। সো ডিজিটাল বা অ্যানালগ বলে আসলে বা প্রাগৈতিহাসিক মিডিয়াম বলে বা মার্কেটিং বলে আমার কাছে মনে হয় না কিছু আছে। ইটস অল অ্যাবাউট যে ক্রাউড কোথায় আছে সেখানে আমি যাব, যে মিডিয়াম ধরে যাওয়া দরকার সেভাবে যাব, এক। নাম্বার 2 হচ্ছে যে শুধু গেলেই হবে না, যাওয়ার পরে তাকে যেন আমি পুরো সেলস সাইকেলটা যেন আমি কমপ্লিট করতে পারি, সেই ইকোসিস্টেমটা যেন আমি ঠিক রাখি, আদারওয়াইজ লাভ হবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়াদেরকে, যে ভাইয়ারা একটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দিল যে আসলে ডিজিটাল আর অ্যানালগ নেই, যে আমাদের প্রত্যেকটা স্টেপ ফুলফিল করে ফাইনাল পর্যন্ত যেতে হবে। সেটা হলো কথা, যে শুধুমাত্র কাস্টমারকে কনভিন্স করা না, তাদের কাছে পণ্যটা ডেলিভারি দিয়ে এবং ইয়েস আমি সেটা কমপ্লিট করতে পেরেছি সেই পর্যন্ত যেতে হবে। তো ধন্যবাদ দুই ভাইয়াকে। তো আমি আবারও আসবো গালিব ভাইয়ার কাছে, যে ভাইয়া আমরা যারা এখন ইউনিভার্সিটিতে পড়ি বা অনার্স মাস্টার্সে আছি, তো প্রায় সময় আমরা যারা বিবিএ তে পড়ি তাদেরকে বলে যে হ্যাঁ তোদের তো চাকরি পেতে এত কষ্ট হবে না, কারণ মার্কেটিং এর বিবিএ তে পড়িস, তোদের মার্কেটিং এর মতো জায়গা আছে। তো ভাইয়া অনেকেই বলে যে আমরা কি করব, আমরা যদি ভালো একটা ক্যারিয়ার করতে না পারি আমাদের তো আর ক্যারিয়ার মার্কেটিং হবে না। কেন? কারণ তারা তো নন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। তো ভাইয়া এই প্রশ্নটা আপনার কাছে থাকবে যে যারা নন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে বা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, তারা যদি মার্কেটিং এ ক্যারিয়ার করতে চায় তারা কিভাবে, মানে এই গাইডলাইনটা একটু দেন, তারা কিভাবে এই জগতে আসবে, মার্কেটিং জগৎটাতে আসবে, যে তারা নন বিজনেস ব্যাকগ্রাউন্ডের?
এটা একটু টাফ আমি বলবো, কারণ দেখুন মার্কেটিং বলেন বা ধরেন অন্যান্য যে ইগুলোই আছে, ডিসিপ্লিন গুলোই আছে, প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা ডিসিপ্লিনে কিছু কিছু সার্টেন নলেজ লাগে। হ্যাঁ, আপনি ধরেন আপনি যদি ডাক্তারি না পড়েন আপনি কিন্তু ডাক্তার হতে পারবেন না। আপনি যদি ইঞ্জিনিয়ারিং না পড়েন আপনি কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারবেন না। আপনি যদি ইকোনমিক্স না পড়েন, হাউ ক্যান ইউ বি এ গুড ইকোনমিক? হ্যাঁ, মার্কেটিং এর ক্ষেত্রেও কিন্তু সেরকম মার্কেটিং এর কিছু পার্টিকুলার টেকনিক, পার্টিকুলার নলেজ, বেসিক নলেজ আপনাকে জানতে হবে। আদারওয়াইজ যেটা হয়, হয়তো আপনি মার্কেটিং এ ক্যারিয়ার শুরু করতে পারবেন, কিন্তু একটা সময় গিয়ে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখেছি, আমি কাউকে মানে রং হোপ দিব না যে মার্কেটিং আপনি পড়বেন না কিন্তু আপনি তারপরে পড়াশোনা করে মার্কেটিয়ার হয়ে যেতে পারবেন। পারবে না যে সম্পূর্ণ ব্যাপারটা তাও না, বিকজ মনসুর ভাই বলছিলেন যে ফিলিপ কটলার নিজেও কিন্তু মার্কেটিয়ার ছিলেন না। হ্যাঁ, হি ওয়াজ অ্যান ইকোনমিস্ট, ফাইন। কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি যখন আগাচ্ছেন আপনাকে বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং বা নলেজ নিয়ে আগাতে হবে। সেই নলেজটার বেসিকটা যদি আপনার না থাকে, আপনাকে একটা জায়গায় যাওয়ার পরে আপনাকে তখন আটকে যেতে হয়, বা আটকে যাওয়াটা খুব স্বাভাবিক। বিকজ হচ্ছে যে সেই আপনি যত ক্যারিয়ারে আগাবেন আপনাকে আগের বেজের উপরে বিল্ড করে 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 উঠতে হবে। আপনার যদি সেই বেসটা স্ট্রং না থাকে, নলেজ বেসটা স্ট্রং না থাকে উইথ দ্য বেসিক অফ দ্য ডিসিপ্লিন ইউ আর ইন, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু ওভারকাম। তারপরেও কি সম্ভব না? সম্ভব, কিন্তু আপনাকে তার জন্য প্রচুর 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 পড়াশোনা করতে হবে। আপনাকে প্রচুর পড়াশোনা, প্রচুর জানতে হবে। বিকজ মনে রাখবেন, আপনি যদি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, মার্কেটিং এ পড়াশোনা না করে মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান, এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ডাক্তারি পড়েননি কিন্তু আপনি আরেকজন ডাক্তারের সাথে কম্পিট করে আপনি ডাক্তার হতে চান। সো যেই ভদ্রলোক ডাক্তারি পড়ে এসছেন 5-6 বছর, আপনাকে ওই 5-6 বছর কভার করে, আপনি তো ওই 5-6 বছর ডাক্তারি পড়েননি, আপনি পড়েছেন অন্য সাবজেক্ট। তো আপনাকে যদি 5-6 বছর ডাক্তারি পড়া একজন লোকের সাথে ফাইট করতে হয়, আপনাকে তাহলে কি পরিমাণ নিজে নিজে পড়তে হবে, এবং পড়েও সেটা কতদূর আগানো সম্ভব আমার ডাউট আছে। অফকোর্স আমি ডাক্তারির উদাহরণটা দিলাম যে বিকজ ইটস এ ভেরি টেকনিক্যাল সাবজেক্ট, বাট অবভিয়াসলি দেয়ার আর আদার রিকোয়ারমেন্ট, আপনাকে ডিগ্রি অ্যান্ড আদার থিং। বাট তারপরও আপনি যদি পড়াশোনা করেও আগাতে চান, আপনাকে ওই লোকটা যা পড়াশোনা করেছে তার থেকে অন্তত দ্বিগুণ পড়াশোনা করতে হবে, বিকজ আপনি শুরু করেছেন জিরো থেকে না, শুরু করছেন মাইনাস থেকে। সো মার্কেটিং এর ব্যাপারটাও এরকম। এটা এমন না যে আপনি যদি না জানেন সাবজেক্টটা, আপনি যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে, বেসিক নলেজ, টুলস, টেকনিক, টার্মস এগুলো যদি না জানেন, আপনি শুধু ভালো এক্সট্রোভার্ট, কথা বলতে পারেন, মানুষের সাথে মিশতে পারেন, এজন্য আপনি ভালো মার্কেটিয়ার হতে পারবেন, আপনি ক্যারিয়ার শুরু করতে পারবেন। কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি দেখেছি অনেকেই নন মার্কেটিং থেকে এসে ক্যারিয়ার শুরু করেছে, বাট একটা সার্টেন পর্যায়ে গিয়ে আটকে গিয়েছে। সো আমি বলবো যে আপনার যদি মার্কেটিং এ সত্যি সত্যি ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, আপনি মার্কেটিং পড়েন। কেন আপনি আরেকটা সাবজেক্ট পড়ে তারপর মার্কেটিং এ ক্যারিয়ার করবেন? তাহলে আরেকটা সাবজেক্ট পড়ার দরকারটা কি বা মানেটা কি? স্টাডি মার্কেটিং, ইউ বিল্ড ইউর ক্যারিয়ার ইন মার্কেটিং। দ্যাট উইল বি মাই সাজেশন। ধন্যবাদ আপু আমি ধন্যবাদ ভাই, আমি একটা জিনিস একটু কথা শুনে আসলে একটা কথাই মনে হচ্ছে। জি, হ্যাঁ, একটা জিনিস একটু আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এটা আমি একদম যারা প্রি স্টেজে আছেন তাদেরকে বলবো, আপনি যদি আপনার ক্যারিয়ারটা মার্কেটিং এ গড়তে চান, একটা টিভিতে একটা ভালো বিজ্ঞাপন দেখে যদি আপনার কাছে মনে হয় যে এই বিজ্ঞাপনটা কারা বানিয়েছে, এদের পিছনে কারা আছে, আমিও এরকম একজন লোক হতে চাই, তাহলে কিন্তু ভেরি ফাস্ট আপনাকে একটা কুইক ডিসিশন নিতে হবে যে আমি আমার মার্কেটিং এ ক্যারিয়ার গড়তে চাই। তো মার্কেটিং এ ক্যারিয়ার গড়তে হলে আপনাকে একদম ফার্স্ট এন্ট্রি হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল। আমরা জানি যে আপনি যদি একজন সায়েন্স অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড হন ইন্টারমিডিয়েটে, তাহলে আপনি পাবলিক ইউনিভার্সিটিতে গিয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটা নিতে পারবেন। আপনি যদি আর্টস এর স্টুডেন্ট হন, আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পারবেন না, আপনাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে যেতে হবে। আর আমাদের দেশের চাকরির বাজারে আপনি দেখবেন, যখন চাকরির ব্যাপারটাকে বলা হয় তখন পাবলিক ইউনিভার্সিটি এবং স্পেসিফিক কিছু প্রাইভেট ইউনিভার্সিটিকে মেনশন করা থাকে যে সেখান থেকে আপনাকে বিবিএ এমবিএ করা হতে হবে। এখন আপনি একজন সফল মার্কেটিয়ার হতে হলে দেখা যাবে যে আপনি 4-5 বা 10 বছর কাজ করেছেন, তারপরে আপনি মার্কেটিং ছাড়াও বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন। তখন কিন্তু আপনার অতটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা কেউ বলবে না, তখন দেখবে যে আপনার সাকসেস স্টোরি, আপনি কি কি করেছেন। কিন্তু সেখানে আসতে হলে কিন্তু আপনাকে প্রথমে স্টার্টিং থেকে অল্প অল্প করে আগাতে হয়।
তো এই অল্প অল্প করে আগাতে হলে কিন্তু, আর আপনি যদি মার্কেটিং আপনার ক্যারিয়ার করতে চান, তাহলে আপনাকে একদম ভেরি ফার্স্ট আপনাকে ডিসিশন নিতে হবে। মার্কেটিং এ ক্যারিয়ার করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট লেভেলে সায়েন্স অথবা কমার্স না হলে কিন্তু আপনি পাবলিক ইউনিভার্সিটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পাবেন না। তো আমি তাদেরকেই বলছি, যারা এখন ক্লাস 8, 9, 10-এ পড়ে, যারা মার্কেটিং এ তাদের ক্যারিয়ারটা গড়তে চায়, তোমরা এখন থেকেই রেডি হয়ে যাও, না হলে কিন্তু পরবর্তীতে তোমার জন্য এটা টাফ হবে, যেটা গালিব ভাইও বললেন। ধন্যবাদ ভাইয়াকে। তো আমরা আমি এখন আজিজ ভাইয়ের কাছে। অভি, তুমি কি আমাদেরকে শুনতে পাচ্ছ? সরি ফর ট্রাবল আমার, যাই হোক আমি হ্যাঁ শুনতে পাচ্ছি। ধন্যবাদ ফাহিম হোসেন ভাই, ধন্যবাদ অভি, আমাদের শুনতে সমস্যা ভাইয়াকে। হচ্ছে। আসলে তারা যে জিনিসটা আসলে আমাদের বোঝাতে, আমরা অত্যন্ত দুঃখিত, হয়তো বা অভির এখানে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সে আমাদের সাথে কানেক্ট হতে পারছে না। তো আবারও ধন্যবাদ ভাইয়াকে। এবং আমি এবার আজিজ ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে ভাইয়া ইদানিং বাংলাদেশে খুব জোরালো ভাবে মার্কেটিংটা করছে, তো সেই তুলনায় কাস্টমার কম পাচ্ছে বলতে গেলে, যদি সার্ভিসের জন্য বলতে চাই। তো আমার কোশ্চেনটা এটা থাকবে যে আমরা প্রচুর কষ্ট করে বা টাকা খরচ করে মার্কেটিং করা, কিন্তু কিছু সার্ভিসের ট্রাভেলের জন্য কাস্টমারটা হয়তো বা হারিয়ে যায় কোনো একটা সার্ভিসের ট্রাভেলের জন্য, বা সার্ভিসটা ভালো হয়নি এই কারণে। তো এই অবস্থায় কি মার্কেটিংটা আদৌ, এই যে এই সার্ভিসটা যে একটু এর কারণে কাস্টমারটা হারিয়ে যায়, এই সময়টা কি ইফেক্টিভ থাকে, বা এই সময়টা কি ইফেক্টিভ করে তোলার ওয়েটা? ধন্যবাদ পল। সো মার্কেটিং এ আই গেস একটা কথা আছে, মার্কেটিং এ মানে কি বিজনেসেই দ্য ফাস্টেস্ট ওয়ে টু কিল এ প্রোডাক্ট ইজ ক্রিয়েটিং এ গ্রেট অ্যাড। সো তুমি ধরো অনেক সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্ট বানাইলা, তারপরে তোমার একটা খারাপ প্রোডাক্ট থাকলো, তাহলে কি হবে? এটা সবচেয়ে দ্রুত উপায় তোমার প্রোডাক্টটাকে তুমি মেরে ফেলতে পারবা। সো তুমি যদি আমার মনে হয় গালিব ভাই একটু ওই প্রসেস একবার ফাহিম ভাইয়ের একটা ফলো আপ কথা বলতে যে টাচ করছিলেন, যে আমাদের যদি কমপ্লিট ইকোসিস্টেমটা না থাকে, মানে সাপ্লাই চেইনটা না থাকে, দোকানে যদি প্রোডাক্টটা না থাকে, বাট তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্ট ট্রুথ। মানে তুমি যেহেতু বলছো কাস্টমার ডিসস্যাটিসফাইড হচ্ছে, যেমন গত 3 মাসে হয়তো বাংলাদেশে, আমি জানি না, আমার নিউজ ফিড দেখে তো মনে হয়েছে যে 3 থেকে 4 হাজার ডেলিভারি স্টার্ট আপ আসছে। মানে আমার ফিডে খালি এগুলাই আসে, এই ধরনের অ্যাডই আসতে থাকে। তো আমি ধরে নিচ্ছি যে মানে অর্ধেক, উইথ অল ডিউ রেসপেক্ট আর কি, ধরো অর্ধেক আমার বন্ধুরা আম বেচতেছে আর বাকি অর্ধেকরা মাস্ক বেচতেছে। সো ধরে নিচ্ছি ওনারা খুবই ভালো করছেন, বাট ন্যাচারালি যেটা একটা সমস্যা হওয়ার কথা যে ওনাদের মনসুর হয়তো ভাই, আপনার বাসায় আম বা মাছ কোনোটারই কোনো অভাব নেই এই মুহূর্তে। ডেফিনেটলি আম মাস্ক দুইটাই আছে। সো এখন চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে যে হয়তো বা ফর এক্সাম্পল, মানে যেহেতু একটু লাইটার নোটে এক্সাম্পলটা দিয়েছি, বাট আমের ক্ষেত্রেও যেটা বলতে চাই, এটা কিন্তু একটা পেরিশেবল আইটেম। সো একটা পেরিশেবল আইটেমকে টোটাল প্রসেসটা ওরা কোথা থেকে কালেক্ট করবে? আম ধরো একটা পেকে গেলে গাছ থেকে না নিয়ে হয়তো বা পাকা কয়েকদিন আগে নিতে হয়, নিয়ে হয়তো বা একটা জায়গায় আনতে হয়, সেটাকে হয়তো বা করোনার কারণে একটা হট ওয়াটার ট্রিটমেন্ট দেওয়া দরকার, তারপরে হয়তো বা সেটাকে প্ল্যান অনুযায়ী ডিস্ট্রিবিউট করা উচিত, ঢাকার কোথায় কিভাবে যাবে, কি পৌঁছাবে। তো আমি যেটা বুঝাচ্ছি, প্রত্যেকটা জিনিসের না কিছু প্রসেস থাকে। মানে ব্যবসা আসলে এগুলো কিন্তু র্যান্ডম না, যে এখন এটা নিড আছে আমি এটা করে ফেললাম আর ফেসবুকে কিছু অ্যাড দিয়ে দিলাম, বা বন্ধু বান্ধবদের ইনবক্স করলাম, ওরা অর্ডার দিয়ে দিল। কিন্তু এর পরের যে কেওয়াসটা, এটা কিন্তু সামলানো একটা ডিফারেন্ট বল গেম। মানে এই জন্যই কিন্তু এই পড়াশোনার কথাটা যেটা গালিব ভাই বলছিলেন, যে 5 বছর 6 বছর তোরা পড়ে আসছে। তো যেই স্টার্ট আপ বা যে ফাউন্ডারটার এই বিজনেস প্রসেস নলেজ আছে, যে জানে যে এন্টায়ার সাপ্লাই চেইন কিভাবে ম্যানেজ করতে হবে, বা একটা অনলাইন ডেলিভারি আসলে সে কিভাবে এটাকে ট্যাকেল করবে, বা কাস্টমার কোনো কারণে যদি হয়, দু একটা জিনিস ভুল হতেই পারে, তারপরে সে যদি এখানে ফেরত আসে তাকে কিভাবে হ্যান্ডেল করবে, এটা কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট ম্যানেজমেন্ট। এটা একজনের পক্ষে, মানে বলছি না যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়া শুধু আমার বন্ধু বান্ধব করছে আমিও করা শুরু করে দিলাম, সো এটা আসলে সম্ভব না। সো মার্কেটিং করার আগে এই প্রিপারেশন গুলা, এই নলেজ গুলা, এই বিজনেস প্রসেস গুলা শেখা, এই কমপ্লিট তোমার সিস্টেমটা যে আমার কোথা থেকে কালেক্ট হয়, এটার
সাইকেলটা কি, এই পুরো সাইকেলটা জানার তো আসলে এটার কোনো অল্টারনেটিভ নাই। তো এটা আমাদের আসলে মোর অফ মানে মার্কেটিংও না, এটা আসলে বিজনেসের রিকোয়ারমেন্ট, যে এইটুকু না থাকলেই না। যদি আজকে আমরা বিবিএ নিয়ে কথা বলি, এই জিনিসগুলো হচ্ছে এসএসসি এইচএসসি, তো এইগুলো আছে ধরে নিয়েই আমরা বলতেছি যে আমরা এই সামনেরটা করব বা আছি। তো এইটা, এটার কোনো অল্টারনেটিভ নাই। তোমার প্রশ্ন তুমি যেটা বললা আর কি, যে মানে মার্কেটিং করে ফেলবো বাট এই প্রিপারেশন থাকবে না। তো এতে যেটা হয়, ব্যাড এক্সপিরিয়েন্স হয়। কাস্টমার একবার যেহেতু তোমার কাছ থেকে চলে যায়, সেই কাস্টমারকে ফেরত আনায় দেখা যাবে যে 5 টাইম 6 টাইম বেশি কস্ট হচ্ছে তোমার। তাকে হয়তো অনেক ছাড় দিতে হবে, ইনসেনটিভ দিতে হবে, তার বাসায় ফ্রি প্রোডাক্ট দিয়ে আসতে হবে 3 বার, তারপরে হয়তো বা সে আবার খেয়ে আবার বুঝে তারপরে তোমার কাছে ফেরত আসতে পারে। এবং বাই দা টাইম সে হয়তো বা যত জনের সাথে এরকম দেখা হবে রাস্তাঘাটে, বলতেই থাকবে যে আর এই খুব একটা শিটি, ওরা পচা আম বেচে। সো ইটস আ হোল লট অফ ডিফারেন্ট প্রসেস। তো হোপফুলি যেই শুরু করছি, আমরা যাই করতে যাচ্ছি, আমরা যারা তরুণ আছে, এখন যেহেতু একটা ব্যাপার আছে স্টার্ট আপের একটা ব্যাপার, বা চাকরি করব না চাকরি দিব একটা ল্যাঙ্গুয়েজ আমরা ফলো করি। সো এই সবকিছু করতে গেলে এই প্রিপারেশন গুলা, এই প্র্যাকটিস গুলা এবং হ্যান্ডস অন এই ট্রেনিং গুলা থাকাটা একদম এসেনশিয়াল। ধন্যবাদ মনসুরুল আজিজ ভাইয়াকে বুঝিয়ে দেওয়ার জন্য আরেকবার। আহ, যে খুব সুন্দরভাবে আসলে যেগুলো স্টার্ট আপ করতে হলে বা ই কমার্সের মধ্যে যদি আমরা কোনো স্টার্ট আপ করতে চাই, সর্বপ্রথম আছে আমাদের ডিটারমাইন্ড থাকতে হবে কি যে আমরা জিনিসটা আসলে কতটুকু সার্ভিস দিতে পারবো। তো আমি এবারে চলে যেতে চাই গালিব বিন মোহাম্মদ ভাইয়ের কাছে। জানার ইচ্ছা আছে ব্যাকগ্রাউন্ডেরই বা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডেরই, বা ধরেন নন মার্কেটিং ব্যাকগ্রাউন্ড যারা আমরা ধরেন বিবিএতে আছি, ধরেন আমি ফিনান্স এন্ড ব্যাংকিং সাবজেক্টে আছি, অনেকে আছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, অনেকে ম্যানেজমেন্টে। তো আহ, অনেক আমি সরি আপনার ভাইয়া, কাছে এটা কি শুধু আমার প্রবলেম হচ্ছে যে আমি ওনার কথাটা স্পষ্ট শুনছি, এটা কি হচ্ছে নাকি সবারই সেম প্রবলেম হচ্ছে? আই থিঙ্ক সবারই সেম প্রবলেম হচ্ছে। আমাদের আজকে কথাটা শোনা যাচ্ছে না। আমাদের হোস্টদের আজকে ইন্টারনেট আজকে একটু উইক, আমাদের গেস্টদের একটু ইন্টারনেট বেটার, এই আর কি এখন আজকে কি শোনা চ্যালেঞ্জ। যাচ্ছে? আমি তোমাকে রেকমেন্ড করব, তুমি তোমার হ্যাঁ, এখন ভিডিওটা কি শোনা অফ যাচ্ছে? করে, তুমি তোমার ভিডিওটা অফ করো। আবি, আমার মনে হয় তুমি তোমার ভয়েসটা ইউজ করো শুধু, তাহলে হয়তো বা কোশ্চেনটা শুনতে পারবে গালিব ভাই। আবি এখন ভয়েসটাও অফ করে দিয়েছে। আবি ইউ আর মিউটেড। ইয়েস, সরি ফর ইন্টারাপ্ট ভাইয়া, অ্যাগেন সরি সরি অ্যাগেন। তো ভাইয়া আসলে এখন কি আমাকে শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। ও থ্যাংক ইউ ভাইয়া। তো আসলে আমি তখন যে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম বা যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, আমরা যারা ফ্রেশারদের ক্ষেত্রে বা যারা আমরা হচ্ছে মার্কেটিং এর জব করতে চাই বা মার্কেটিং বাদে বা নন মার্কেটিং মেজর ছাড়াও যারা ধরেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের আছে, ধরেন বিজনেস ব্যাকগ্রাউন্ডেরই, যেমন আমি ফিনান্সে আছি বা অনেকে আছে ম্যানেজমেন্টে। তো অনেকে এইভাবে বলতে শোনা যায় যে শুরুতেই তারা ডেস্ক জব চায় বা শুরুতেই তারা হচ্ছে ওই পরিশ্রমটা করতে চায় না বা তো আপনার কি মনে হয় যে মার্কেটিং দের ফ্রেশারদের ক্ষেত্রে এই বাংলাদেশের সিনারিতে সবচেয়ে বড় দুর্বলতা কোন দিকে? এটা খুব অজনপ্রিয় একটা প্রশ্ন, কারণ এখন আমি যা বলবো এটা কারো পছন্দ হবে না। এবং খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া হবে যে হ্যাঁ আচ্ছা আপনি তো এখন সিনিয়র হয়ে গেছেন, এখন এগুলো লেকচার মারবেন। বাট এটা খুবই অজনপ্রিয় প্রশ্ন। আপনি যদি এক্স্যাক্টলি। আহ, আমি 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 একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি। হ্যাঁ, আমি যখন জয়েন করলাম নেসলেতে, আমার ক্যারিয়ার শুরু করেছিলাম নেসলেতে। জয়েন করার পরে ওরিয়েন্টেশন হলো সপ্তাহ দুয়েক। তারপরে যখন ফাইনালি যখন ডেস্ক পেলাম আর কি, হ্যাঁ খুব আকাঙ্ক্ষিত ডেস্ক, সারা জীবন স্বপ্ন দেখেছি ডেস্কে বসে কাজ করব। হ্যাঁ, তো ডেস্ক যখন পেলাম তখন আমার আমার আই ওয়াজ ভেরি লাকি, আমার ফার্স্ট লাইন ম্যানেজার ছিলেন আশরাফ বিন তাজ। আশরাফ ভাই মার্কেটিং, বাংলাদেশ মার্কেটিং কমিউনিটির একজন সুপারস্টার বললেও ভুল হবে। যাই হোক, উনি আমার মার্কেটিং গুরু এবং ওনার কাছ থেকে প্রতিনিয়ত শিখি এখনো। তো আশরাফ ভাই আমাকে ডাক দিয়ে বললেন যে আচ্ছা ট্রেন কোথায় থামে? তো আমি বললাম যে ট্রেন তো থামে ট্রেন স্টেশনে। তো বললো যে আচ্ছা বাস কোথায় থামে? তো বললাম যে বাস থামে বাস স্টেশনে। তো বললো যে তোমার যে জায়গাটা দেওয়া হয়েছে ওটার নাম কি? তো বললাম যে ওটা হচ্ছে ওয়ার্ক স্টেশন। তো বললো যে তার মানে বোঝো সবগুলা জিনিস কিন্তু স্টেশনে এসে থেমে যায়। সো মার্কেটিয়ারদের জন্য
এই ওয়ার্ক স্টেশন হচ্ছে এরকম একটা জিনিস, এখানে এসে কাজ থেমে যায়, এখানে বসে মার্কেটিয়াররা কাজ করে না। আমি বললাম যে তাহলে মার্কেটিয়াররা ওয়ার্ক স্টেশনে কি করে? বলে ওয়ার্ক স্টেশনে মার্কেটিয়াররা একটু রেস্ট নেয়, এই জন্য ওয়ার্ক স্টেশন দেওয়া। বাট ওয়ার্ক স্টেশন ইজ নট দ্য প্লেস যেখানে বসে মার্কেটিয়াররা কাজ করে। তার বললাম যে তাহলে মার্কেটিয়াররা কাজ করে কোথায়? বলে যে তোমার মার্কেটিং কথাটাকে ভাঙো, প্রথম অংশটা কি মার্কেট, তারপরে আইএনজি লাগানো। সো মার্কেটিং এর কাজ মানেই হচ্ছে শুরু এবং শেষ সবই মার্কেটে হয়। সো ডেস্ক জব ইজ যাদের পছন্দ, যারা মনে করেন যে ডেস্কে বসে কাজ করব শুরু থেকেই, ভাই তাহলে মার্কেটিং এ কাজ করতে আসেন না প্লিজ। You will be disappointed and you will create a lot of problem for the organization. মার্কেটিং এর প্রফেশনটাই হচ্ছে মার্কেট দিয়ে শুরু কথাটা। সো মার্কেটিং এর কাজ করতে হলে মার্কেট থেকেই আপনাকে শুরু করতে হবে, মার্কেট থেকেই শেষ করতে হবে। ইভেন আপনি যত বড় সিনিয়র অফিসারই হন বা যত বড় সিনিয়র পজিশনেই যান মার্কেটিং এ, আপনি যেই মুহূর্তে মার্কেট থেকে ডিসকানেক্টেড হবেন সেই মুহূর্তে আপনার এবং আপনার কোম্পানির এবং আপনার প্রোডাক্টের পতন শুরু। সোজা বাংলায় বলি, আপনি ডেস্ক, অবশ্যই ডেস্কে বসতে পারবেন বা ডেস্কে বসতে হবে, বাট সেইখানে বসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যা দেখে এসছেন শিখে এসছেন সেটাকে জাস্ট ফর্মালাইজ করা। কিন্তু আপনার কাজের আইডিয়া পাওয়ার থেকে পাবেন আপনি মার্কেটে, আপনি কাজের আইডিয়াটাকে ঠিকঠাক মতো করে যখন আবার ডিপ্লয় করবেন সেটাও ডিপ্লয় হবে মার্কেটে। সো মার্কেটে যাওয়ার যদি মানসিকতা না থাকে যে আমি মার্কেটে যাব না, আই নিড এ ডেস্ক এন্ড আই উইল সিট ইন দ্য রুম এন্ড ইন দ্য এসি এন্ড আই উইল ওয়ার্ক ফ্রম দেয়ার, দ্যাটস এ ডিজাস্টার, দ্যাটস নট, দেন আপনার জন্য মার্কেটিং প্রফেশন না। মার্কেটিং এ কাজ করতে হলে আপনাকে মার্কেটে থেকে শুরু করতে হবে, যেটা বললাম মার্কেটে থাকতে হবে, মার্কেটে দেখতে হবে, এবং আপনি যত বড় আপনি যখন সিএমও হবেন ইনশাআল্লাহ কোনো এক সময়, আপনি সিএমও হলেও আপনাকে মার্কেটের সাথে কানেক্টেড থাকতে হবে। সো যারা নবীন তাদেরকে বলি যে যত বড় বড় ইউনিভার্সিটি থেকে যত ভালো সিজিপিএ, যত ভালো ডিগ্রি নিয়ে আসেন, যদি মার্কেটে নেমে কাজ করার মতো মানসিকতা না থাকে বা ইচ্ছা না থাকে, প্লিজ মার্কেটিং এ জব করতে আসেন না, খুব কষ্ট পাবেন। বিকজ রিয়েলিটি যে শকটা হবে এই শকটা সহ্য করতে পারবেন না। সো নবীনদের যে প্রশ্নটা করেছিলেন, নবীনদের জন্য বলবো যে ডেস্কে বসে কাজ করার জায়গা মার্কেটিং না। সো ডেস্কে বসে কাজ করতে চাইলে অন্য ডিসিপ্লিন খুঁজেন, কাজ করতে পারবেন, মার্কেটিং খুঁজবেন না প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ গালিব বিন মোহাম্মদ ভাইয়া, অনেক সুন্দর করে আসলে বুঝিয়ে দিয়েছেন যে মার্কেটিং বলেন আর বা যে সেক্টরই বলেন, পরিশ্রমটাই হচ্ছে আসলে মেইন কথা। কারণ পরিশ্রম না করলে আসলে আলটিমেটলি সাকসেস আমরা যেতে পারবো না। তো আমাদের দেশে ফ্রেশারদের যে ধরনের দুর্বলতাই আমরা বা মুখে বলে থাকি কিনা, আলটিমেটলি হচ্ছে পরিশ্রম করার মাধ্যমেই বা একটা জিনিসকে অ্যাচিভ করতে হলে সেই ব্যাপারটাকে জেনে সেই জিনিসটার উপরেই প্রয়োগ করার ফলে আমরা এগিয়ে যেতে পারবো। তো ধন্যবাদ ভাই আবারও। তো এবার আমি একটু ফাইম ভাইয়ের কাছে যেতে চাই। ভাইয়া, আপনার কাছে আমার এবার জানার প্রশ্ন ছিল যে এই যে ধরেন আমরা একটি পণ্য, মার্কেটে কয়েকটা কম্পিটিটর আছে, তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে কি টাইপের মার্কেটিং টুলস বা কি টাইপের স্ট্র্যাটেজি ইউজ করলে আমরা হচ্ছে অন্যান্য মার্কেটিয়ারদের থেকে এগিয়ে থাকবো, সে ব্যাপারে যদি একটু আমাদের ধারণা দিতেন। আচ্ছা, এখন ধরেন শুধু আমাদের বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গায় মার্কেটটা খুবই কম্পিটিটিভ। আপনি একই ক্যাটাগরির প্রোডাক্ট আপনি বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন মোড়কে দেখবেন। এখন আপনি যেটা জানতে চেয়েছেন, আমি প্রথমে যদি এটাকে দুই ভাগে বলি, এক ভাবে বলি হচ্ছে যে একটা প্রোডাক্ট সে তার ক্যাটাগরিতে অন্যান্য ব্র্যান্ড নেম নিয়ে যারা আছে তাদের থেকে যদি একটু ভালো হয়, তাদের কোয়ালিটি, তার কমিউনিকেশন, তার যেটা সে ডেলিভার করছে, তাহলে সে ধরেন একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সবসময় পাবে। আমরা এটা মার্কেটিং এ বলি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। যে অ্যাডভান্টেজটার কারণে বাজারে বিদ্যমান অন্যান্য 3-4টা প্রোডাক্ট অথবা ব্র্যান্ডের থেকে আপনার প্রোডাক্টকে কাস্টমার নিবে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার প্রাইসে কাজ করতে হবে। আপনার প্রাইসটা যেন খুব বেশি না হয়। আপনি যে প্রোডাক্ট অথবা সার্ভিসটা ডেলিভার করছেন সেটার জন্য অ্যাকচুয়ালি যতটুকু কাস্টমার থেকে নেওয়া দরকার ততটুকুই নেবেন। হ্যাঁ, অবশ্যই আপনি একটা মিনিমাম মার্জিন অথবা প্রফিটটা রেখে তারপরে নেবেন। খুব যদি ওভার প্রাইসিং করেন তাহলে কিন্তু এটা লং রানে আপনার প্রোডাক্টটা টিকবে না। 2 নম্বর হচ্ছে যে আপনার ভ্যালু চেনটা, আপনার প্রোডাক্টটা কোথায় কোথায় পাওয়া যায়। আপনাকে কিন্তু সহজলভ্যে সব জায়গায় প্রোডাক্টটা অ্যাভেলেবেল করতে হবে, তাহলে কিন্তু আপনি অন্য প্রোডাক্টের থেকে আপনি আগায় যাবেন। আর একটা হচ্ছে যে
একই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার প্রোডাক্টটা একটু বেশি কিছু সার্ভ করবে, এভাবে আগে যাবেন। এটা হচ্ছে যে একই ধরনের ক্যাটাগরি থেকে আপনার প্রোডাক্ট অথবা ব্র্যান্ডটা একটু ভালো হলে আপনি যে বেনিফিট গুলো পাবেন। এবার আসি, যদি আপনার দেখা যায় যে একই ধরনের হয়, ব্র্যান্ড ভ্যালু অথবা প্রোডাক্টের কোয়ালিটি একই ধরনের হয়, যেমন উদাহরণস্বরূপ হচ্ছে কোক অথবা পেপসি, অথবা ধরেন সাবানের দিক থেকে স্ট্যাবলন, লাইফ বয়, মানে একই টাইপের। তো যখন সেম ভ্যালুর দিকে যাবে এবং একই ধরনের প্রোডাক্ট হবে, তখন হবে হচ্ছে আসল খেলা, আসল মজা। এখানে কিন্তু আপনাকে খুবই সতর্কভাবে, খুবই সুন্দরভাবে কাজ করতে হবে। আমার মনে পড়ে যখন আমি বিবিএ করেছিলাম, আমার স্যার আমাকে একটা কথা বলেছিলেন, বা ক্লাসে সবাইকে বলেছিলেন, যে আপনাকে আসলে লক্ষ্য করতে হবে আপনি যে প্রোডাক্ট অথবা সার্ভিসটা দিচ্ছেন, আপনাকে সবসময় তার বাইরে গিয়ে চিন্তা করতে হবে। কথার কথা, আপনি যদি টুথপেস্ট এর মার্কেটিং করেন, বাজারে দেখবেন অনেক ধরনের টুথপেস্ট আছে, তারা সবাই বলছে যে টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার হয়, এই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত ঝকঝকে হয়, সুন্দর হাসি হয়। কিন্তু আপনি যদি বলেন যে এই টুথপেস্ট দিয়ে ব্যবহার করলে আপনার দাঁতের যে শিরশির আছে বা মাড়িতে যে ব্যথা আছে, এটা দূর হয়ে যাবে। আমরা জানি যে টুথপেস্টের কাজই হচ্ছে দাঁত পরিষ্কার করা, বেসিক বেনিফিট এইটা। কিন্তু আপনি যদি বেসিক থেকে বেরিয়ে হয়েছে যে অগমেন্টেড বা কিছু এক্সট্রা বেনিফিটের কথা বলেন, এটা কিন্তু আপনাকে একই ধরনের প্রোডাক্ট অথবা ব্র্যান্ড থাকার পরও আপনাকে এটা থেকে আগায় নিয়ে যাবে। তো আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে নতুন নতুন কিছু ক্রিয়েট করা, নতুন নতুন কিছু টার্ম। আপনারা জানেন যে প্যান্টিনের প্রোভি টেকনোলজি, এইটার উপরে দাঁড় করে কিন্তু তারা অনেক উপরে চলে আসছে। আজকে ফেয়ার এন্ড লাভলির দিকে দেখেন, তারা কিন্তু কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট সময় পর পরে একটা নতুন নতুন ফিচার নিয়ে আসছে। তো আপনাকে কন্টিনিউয়াস প্রোডাক্ট ডেভেলপমেন্টে থাকতে হবে, নতুন নতুন ইনোভেশন নিয়ে আসতে হবে, যেন কাস্টমার কখনই আপনার প্রোডাক্টটা সম্পর্কে বোর না হয়ে যায়। আপনার কমিউনিকেশনে আপনার কোর যে আপনার ইয়েটা আছে, আমি বলবো যেটা হচ্ছে যে আপনার কোর মেসেজ যেটা আছে, কোর মেসেজটা ঠিক রেখে আপনাকে নতুন নতুন ভাবে নতুন নতুন কিছু অ্যাড করতে হবে। তাহলেই কিন্তু আপনি একই মার্কেটে বিদ্যমান অন্যান্য প্রোডাক্ট অথবা ব্র্যান্ড থেকে একটু আগে যাবেন। তো এটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের প্রসেস, এটা একদিনে হবে না। এটা আপনাকেই ধরে নিতে, মানে আপনার বেসটা ক্রিয়েট করে নিতে হবে এবং কন্টিনিউয়াসলি এর উপরে কাজ করে করে কিন্তু আপনাকে ওই জায়গাটায় পৌঁছাতে হবে। ধন্যবাদ ফাহিম হোসেন ভাইয়াকে এত সুন্দর কারবার বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে মার্কেটে যেভাবে পণ্যটা যেভাবেই থাকুক না কেন, একজন মার্কেটিয়ার যদি তার ক্রিয়েটিভিটি দিয়ে চিন্তা করে সেই মার্কেটিংটা ঠিকভাবে কমিউনিকেশনের মাধ্যমে সেই পণ্যটা বিশ্বাস বা আস্থার সাথে আহ, আহ, মানে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারে, তবেই সে, আমার মনে হয়, পণ্যটা হচ্ছে হবে, পণ্যটা হচ্ছে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা হবে বা এগিয়ে থাকবে। তো একদম আরাফাত, আমি কি আমরা একটা আসলে একদম শো এর অবভিয়াসলি বলুন। আমি প্রচুর কোশ্চেন দেখছি, আমরা মনে হয় অডিয়েন্স থেকে কিছু কোশ্চেন নেওয়া উচিত, যারা জি জি তখন দেখতে অনেক কিছু জিজ্ঞেস করার চেষ্টা অবভিয়াসলি করছেন। জি ভাই। তো তবে আমি অডিয়েন্সের কাছে যাওয়ার আগে জাস্ট মনসুর আজিজ ভাইয়ের কাছে আরেকটা জিনিস জানতে চাই। ভাইয়া, ই কমার্স বা ই সেক্টর বা আপনারা মানে যারা এই নগদ বা বিকাশ ইত্যাদি জাতীয় সেক্টর নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে মানে আমরা পুরো ব্যাপারটাই হচ্ছে অনলাইনের উপরে মানুষ বেস্ট বা অনলাইনকে ট্রাস্ট করে ভাই কাজগুলো করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে সার্ভিসিং এর ক্ষেত্রে অনেক সময় মানুষ অনেক হেজিটেশন ফিল করে বা অনেক ধরনের প্রতারণার শিকার হয়। তো এই ক্ষেত্রে আপনি মানে ব্যাপারটাকে কিভাবে দেখছেন বা এই জিনিসটা সিকিউরিটি ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন, যদি একটু আমাদেরকে এক্সপ্লেন করতেন, দর্শকদের উদ্দেশ্যে এক্সপ্লেন করতেন। আচ্ছা, থ্যাংক ইউ অভি। আমি যেটা বুঝে থাকি, তুমি একটু, তোমার ভয়েস একটু ব্রেক করছিল। সো আমি যেটা বুঝে থাকি, তুমি যেটা বলতে চাচ্ছ যে ডিজিটালে স্পেশালি আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রি, এখানে অনেক সময় নানা ধরনের ফ্রড বা এরকম ইনসিডেন্ট ঘটে, এবং এই ইনসিডেন্ট গুলো যেহেতু টাকা একটা আস্থার বা ভরসা জায়গা, এই ব্যবসা মানুষ টাকা রাখেন ভরসা করে, আস্থা রেখে। তো এখানে যখন এই ধরনের ঘটনা ঘটে, আমরা কি করি বা এই কিভাবে এটাকে ট্যাকেল করি বা এই নিয়ে আর কি। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যারা শুনছেন, এটা আমরা যেটা একটা জিনিস বুঝি বা এখন পর্যন্ত যেটা আমি দেখিনি কখনো হয়েছে, সেটা হচ্ছে বা যে কোনো একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন হোক, তার সিস্টেমের ভুলে, মানে যেটা হয় একটা প্রোডাক্টে, আমার বাসায় চুরি হয়েছে কারণ হচ্ছে আমার
বাসার ধরো দেয়ালটা ভেঙে পড়ে গেছে বা আমার দরজাটা খুলে পড়ে গেছে, তো এই কারণে খোলা ছিল, চোর ঢুকে চুরি হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু কোথাও তুমি পাবা না, যেখানে তুমি কেসটা হবে এরকম যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে একটা ফ্রড হয়েছে বা একটা টাকা হারানো গিয়েছে বা খোয়া গেছে, এটার দায় হচ্ছে ফাইন্যান্সিয়াল ওই কোম্পানিটার, তার টেকনোলজিতে সমস্যা ছিল, তার প্রোটেকশনের সমস্যা ছিল। এখানে এমন ভাবে হয়েছে, সবগুলো ইনসিডেন্ট হচ্ছে যেটা হচ্ছে আমরাই আমাদের কোনো ভুলের কারণে, সচেতনতার অভাবের কারণে আমাদের পাসওয়ার্ড, আমাদের পিন নাম্বার বা আমাদের আইডেন্টিটি কারোর সাথে শেয়ার করেছি, এবং সেই আইডেন্টিটিটা কেউ নিয়ে ধরো আমাদেরকে কোনোভাবে ঠকিয়েছে। তো আমরা বেসিক্যালি এই সব ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেগুলো করি, আমরা কাস্টমারকে এই অ্যাওয়ারনেসটা বারবার দেওয়ার চেষ্টা করি যে আপনার পিন নাম্বারটা ইভেন আপনি আপনার অর্গানাইজেশন, মানে যে কোম্পানি আপনাকে পিন নাম্বারটা দিয়েছে, ধরো নগদের যদি 4 সংখ্যার পিন থাকে, আপনি নগদকেও এটা কোনোদিন জানাবেন না। ইভেন নগদও যদি আপনাকে ফোন করে জানতে চায়, অন্য মানুষকে দেওয়া তো দূরের কথা। কিন্তু এখনো হয়তো এই অ্যাওয়ারনেস বা এগুলো একটা বড় ল্যাক আছে। তো এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করি। আর আস্থা বা ভরসার জায়গাটা যেটা যেটা অ্যাজ এ ব্র্যান্ড কনটেক্সট থেকে আমরা কিন্তু এই জন্য বারবার, ধরো আমাদের অর্গানাইজেশন কি বলে, বারবার বোঝানোর চেষ্টা করে এটা সরকারি ডাক বিভাগের সরকারি সেবা। সো দ্যাট হোল আইডিয়া হচ্ছে তোমার ওই আস্থা ভরসাটা যত বেশি তৈরি হবে এই অর্গানাইজেশনের প্রতি, সো ইউ ক্যান ট্রাস্ট আস উইথ ইউর মানি। এটাই আর কি। ধন্যবাদ ভাইয়াকে। আর আজকের অতিথিদের কাছে আর দর্শক বৃন্দদের কাছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এখানে বৃষ্টির কারণে অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না। তো গালিব স্যার বলছিলেন যে আমরা একটু কমেন্ট পড়ি নেই, আসলে কমেন্ট অনেক হয়েছে, তো আমরা একটু কমেন্ট পড়ি নেই এবং কমেন্টের মানুষরা জানতে চায় তাদেরকে সেটা পৌঁছিয়ে দেই। সাকিব শারমিন দা, লিখেছেন আপনি গালিব। ময়মনসিংহে আছেন এখন? আহ হ্যাঁ, আমি ময়মনসিংহে আছি। আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছিল, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। দ্যাটস গুড নিউজ ফর আস, বিকজ ঢাকাতে আমরা গরমে অস্থির, ময়মনসিংহে বৃষ্টি হওয়া মানে বৃষ্টিটা মনে হয় আস্তে আস্তে এদিকে আসছে। হ্যাঁ, রাতে সেটাই। expect করতে পারি। গালিব ভাইয়া, আপনার কাছে সাকিব নামের একজন প্রশ্ন করেছে, কোভিড-19 এর পরবর্তী মার্কেটিং কমিউনিকেশনে মেজর কোনো চেঞ্জ আসবে কিনা, এবং কোম্পানিগুলো এমন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? থ্যাংকস সাকিবকে প্রশ্নটা করার জন্য। প্রথম হচ্ছে কমিউনিকেশনে চেঞ্জ আসবে কিনা। কমিউনিকেশনে অলরেডি কিন্তু চেঞ্জ চলে এসছে, বিকজ প্রথমেই যেটা ফাহিম ভাই মনে হয় বলছিলেন যে এবং এটা সবসময় মার্কেটিয়ারদের অলওয়েজ মাথায় রাখতে হয় এবং হবে সবসময়, সেটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতিতে কথা বলছেন, যা নিয়ে কথা বলছেন, সেই পরিস্থিতিতে সেটা নিয়ে কথা বলাটা রিলেভেন্ট কিনা। So relevancy is a very important and critical factor for any communication, for any brand at any situation. হ্যাঁ, এটার একটা সোজা বাংলা আছে আমাদের দেশে, সেটা হচ্ছে গ্রাম দেশে বলে যে গরমের দিনে শীতের ওয়াজ করতে হয় না। হ্যাঁ, ওটা করলে কাজ হয় না। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যেই সময়ে কথা বলছেন, যা নিয়ে কথা বলছেন, সেই সময়ে সেটা প্রযোজ্য কিনা। তো ঠিক একই রকম ভাবে এখন যেহেতু করোনা আমাদের সমস্ত পৃথিবীর সমাজ ব্যবস্থা, চিন্তা ভাবনা, জীবনযাপন সবকিছুকে নাড়া দিয়ে ফেলেছে। সো অবশ্যই আপনি যখন কমিউনিকেশন করছেন, প্রত্যেকটা অর্গানাইজেশন যখন কমিউনিকেশন করছে তাকে কিন্তু করোনার এই সময়টাকে মাথায় রেখেই করতে হচ্ছে। যেমন আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। ধরুন আপনি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করেন, যে ব্র্যান্ডটা হচ্ছে আউটডোর সেন্ট্রিক ব্র্যান্ড, যেটা হচ্ছে আপনি সবসময় কমিউনিকেট করেন হচ্ছে যে ইউ মিক্স উইথ পিপল, you mix with your friend, go for adda, go for do something, and do a lot of outdoor activities, and that is where your brand is relevant, let's say. নাও এখন যদি আপনি সেই কমিউনিকেশন চালাতে যান বা আপনি যদি মানুষকে সেভাবে বলতে চান, সেটা কি কাজ হবে? বিকজ এখন যদি আপনি মানুষকে বলেন যে আপনি বাইরে গিয়ে আরো 10 জন লোকের সাথে এরকম একটা কিছু করেন এবং সেখানে ইউ উইল গেট মাই প্রোডাক্ট রিলেভেন্ট, ইটস এ ডিজাস্টার, বিকজ এখন সিচুয়েশন তা না। সো অবভিয়াসলি আপনাকে এমন কোন একটা বুদ্ধি বের করতে হবে যে বুদ্ধিতে আপনি বলতে পারেন যে এই প্রোডাক্টটা বা আমার ব্র্যান্ডটা আপনি ঘরে বসেও বা আপনি এখন যে চেঞ্জ সিচুয়েশনে আছে সেটার ভিতরে ইউ ক্যান have a taste of this, অথবা you can have a relevancy of this. So উত্তরে যদি বলি, সেটা হচ্ছে যে অবশ্যই এরকম ভাবে প্রত্যেকটা অর্গানাইজেশনেরই বা প্রত্যেকটা ব্র্যান্ডেরই দেখতে হবে যে সে এই পরিস্থিতির সাথে কিভাবে খাপ খাইয়ে নিতে পারে।
হ্যাঁ, এবং সেটা সেইভাবেই মার্কেটিং কমিউনিকেশন বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট এভাবে করতে হবে। এখন ধরুন আরেকটা এক্সাম্পল দিই, আমরা যা দেখতে পাচ্ছি বাংলাদেশে তো বটেই, সারা পৃথিবীতেও জব সেক্টরে একটা বড় রকমের আঘাত আসছে, ইকোনমি স্লো ডাউন হয়ে যাচ্ছে। ইকোনমি স্লো ডাউন হচ্ছে, প্রত্যেকটা ফোরকাস্টেই বলছে যে নর্মাল ইকোনমি গ্রোথ যা থাকে তার থেকে হয়তো 20-25% মাত্র গ্রোথ হবে। সো মানুষের হাতে কি হচ্ছে, আমরা সেদিনও পড়লাম যে বাংলাদেশে 1.5 কোটি মানুষের প্রায় চাকরি থাকছে না। সো অবভিয়াসলি যখন এরকম একটা সিচুয়েশন, ইনকাম কমে যাচ্ছে, সেখানে যদি আপনি এখন একটা প্রোডাক্ট বা একটা কমিউনিকেশন নিয়ে আসেন, যেটা হচ্ছে, যে প্রোডাক্টটা হচ্ছে লেটসে অনেক প্রিমিয়াম প্রোডাক্ট, বা যেটা হচ্ছে অনেক লাইফস্টাইল সেন্ট্রিক প্রোডাক্ট, যেটা আপনাকে আপনার জন্য লাগবেই এমন কিছু না, আপনি 2019-এ হলে রিলেভেন্ট ছিল, বিকজ দ্যাট ওয়াজ এ টাইম, টিল দেন দ্যাট ওয়াজ এ টাইম অফ শো অফ, ফর এক্সাম্পল। বাট এখন কিন্তু দ্য টাইম অফ বেসিক সার্ভাইভাল। তো আপনি যদি এখন ওরকম একটা প্রোডাক্ট নিয়ে আসেন যেটা হচ্ছে শো অফ সেন্ট্রিক, আসলে কি সেটাতে কাজ হবে? কয়জন মানুষ কিনতে পারবে, বা মানুষ কি সেই কেনার মুডটাতে আছে? বিকজ আমি জানি না কালকে আমার চাকরি থাকবে কিনা, আমি জানি না কালকে আমার ব্যবসার অবস্থা কি হবে। তো সেখানে আমি অবশ্যই আজকে জাস্ট বিকজ আমার হাতে টাকা থাকলেও আমি কিন্তু টাকা খরচ করে এমন কিছু কিনবো না যেটা আমার বেসিক পারপাসের বাইরে শো অফ সেন্ট্রিক জিনিস করে। সো অবভিয়াসলি যে কোনো অর্গানাইজেশন বা যে কোনো ব্র্যান্ড এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে একদম কমিউনিকেশন, প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত চিন্তা করবে। এগেইন যেটা বলছিলাম যে মার্কেটিয়ারের কাজ কিন্তু শুধু কমিউনিকেট করা না, মার্কেটিয়ারের কাজ মানুষের মাথার ভিতরে যে চাহিদাটা আছে সেই চাহিদাটা চিন্তা করে তার জন্য সলিউশন নিয়ে আসা। সো কোভিড এর জন্য মানুষের মাথার চাহিদার ম্যাপিংটা চেঞ্জ হয়ে গিয়েছে। আগে সে যেরকম জিনিস চাইতো বা যে ধরনের সার্ভিস চাইতো সেটা অনেক বদলে গিয়েছে। সো ব্র্যান্ড হিসেবে আমাকেও সেই বদলানোর চাহিদা অনুযায়ী সলিউশন নিয়ে আসতে হবে। এক, 2 নম্বর হচ্ছে যেটা ওর একটা কোশ্চেন ছিল সাকিবের, যে অর্গানাইজেশন গুলো কি এফেক্টিভ, কি পদক্ষেপ নিতে পারে, রাইট? So obviously, I think for any organization, one of the first thing any organization should think and do is protect their employee health. Because দেখুন, অর্গানাইজেশন কিন্তু বলতে আলাদা কোনো কিছু নাই। অর্গানাইজেশনে যে মানুষগুলো কাজ করে তারাই অর্গানাইজেশন। সো আপনি যদি আপনার মানুষকে যদি প্রোটেক্ট করতে না পারেন, আপনার অর্গানাইজেশন কিভাবে প্রোটেক্ট করবেন? সো সবচেয়ে প্রথমে যেটা করা উচিত যে কোনো অর্গানাইজেশনে, সেটা হচ্ছে যে আমার যে কর্মী বাহিনী আছেন তারা যেন সেফ থাকেন সেটার ব্যবস্থা করা, এক। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে তাদের জব সার্ভাইভাল কিভাবে কত দূর করা যায়, সেটার জন্য বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন রকম কাজ করছে, বিভিন্ন রকম ভাবে তাদের ওয়ার্ক অফ মডালিটি চেঞ্জ করছে, অপারেশন চেঞ্জ করছে। সো দেয়ার আর লটস অফ থিং যেটা হচ্ছে, অপারেশন সিম্পলিফাই করছে, সো দ্যাট আগে যে পরিমাণ সময় লাগতো তার থেকে কম সময় লাগে। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে গত 2-3 মাস ধরে। যারা আমরা কর্পোরেট সেক্টরে আছি এরা জানি, আমরা প্রত্যেকেই যার অর্গানাইজেশনে লট অফ অ্যাডাপ্টিবিলিটি আমরা নিয়েছি। সামনের দিনগুলোতেও এটা হতে থাকবে। সো পরিস্থিতির উপরে, মূল কথা হচ্ছে পরিস্থিতির উপর নজর রেখে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, এবং সেই অ্যাডাপ্ট করতে গিয়ে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে লোকগুলো আপনার অর্গানাইজেশনে কাজ করছে তাদেরকে যেন যত দূর সম্ভব প্রোটেক্ট করা যায়। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়াকে। আশা করি সাকিব ভাইয়া তার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমাদের বাকি দুই ভাইয়ার জন্য একজন একসাথে দুইজনকেই প্রশ্ন করেছে, যে উনার নাম হলো মোহাম্মদ উল্লাহ সোহাগ। আমার একটা প্রশ্ন দুজনের কাছেই, দুজনের মতামতই জানতে চাই, সেটি হলো ফাহিম হোসেন এবং মনসুরুল আজিজ ভাইয়ের কাছে, যে এই করোনার সময় অনেকেই পণ্য বাবা দিবসের ভিডিও মেক করেছে, করোনা নিয়ে কেন কোনো পণ্যকে কেন ভিডিও মেক করেনি কেন? তো দুই ভাইয়ের কাছেই তার প্রশ্ন ছিল। আমি আগে ফাহিম ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে তার এই প্রশ্নের উত্তরে কি উত্তর দিবেন। সোহাগ ভাই, থ্যাংক ইউ, আপনি সেশনটা দেখছেন। আমি সোহাগ ভাইকে পার্সোনালি চিনি, আমার খুব একজন পছন্দের মানুষ। তো দেখেন, একটা জিনিস আমরা বলি যে আমরা করোনার পিরিয়ডে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, যখন আমাদের বাংলাদেশের প্রথম করোনা রোগী শনাক্ত হলো, তখন কিন্তু থেকে আজকে পর্যন্ত আমাদের ফেসবুক পেজে করোনা নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের শেষ নেই। প্রতিনিয়ত কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে দূরে থাকতে হবে, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, আমরা কিন্তু কাজ করছি। এখন প্রশ্ন হচ্ছে করোনা না, যে কোনো দিবসে আমরা চাই আমাদের ব্র্যান্ড থেকে কোনো একটা কমিউনিকেশন করা। এখন সবসময় যেটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয় যে যে দিবসটা নিয়ে আমি আসলে কাজ করছি সেই দিবসটা আসলে আমার ব্র্যান্ডের সাথে যায় কিনা। যে কোনো দিবস নিয়ে যে কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করা, এটা আমাদের একটা আমার মনে হয় আমাদের একটা আছে, সবসময় একটা প্রয়াস থাকে, বাট যেটা অ্যাকচুয়ালি করা উচিত না। তো যে তো অনেক আছে,
আমি ভাগ করে নিই না যে আমার ব্র্যান্ডের সাথে কোন ডেটা যায়, আমি সেটা নিয়ে কাজ করব। তো এগেইন আমি যদি করোনা নিয়ে কথা বলি, আমি করোনার পিরিয়ডে অনেকগুলো কাজ দেখেছি যেটা এই করোনাকে রিলেট করে, ব্র্যান্ডকে রিলেট করে কাজ হয়েছে, সুন্দর সুন্দর কাজ হয়েছে। আমি একটা এক্সাম্পল দিতে পারি, আমাদের প্রাণের একটা কাজ হয়েছে, সেখানে আপনারা হয়তো দেখেছেন যে বিভিন্ন বাবাদেরকে দেখানো হয়েছে, ডাক্তার বাবা, পুলিশ বাবা, সেনাবাহিনীর বাবা, ইভেন লাস্টে একজন সেলসম্যান, সেও কিন্তু একজন বাবা। তো আমার বাবা কিন্তু এই করোনা পিরিয়ডেও কিন্তু বাসায় বসে থাকতে পারেনি, বিকজ তাকে নেশনকে সার্ভ করতে হয়েছে। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, তখন দেখবেন যে একটা নির্দিষ্ট সংখ্যক, আমাদের জাতিকে সেভ করার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক লোক কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের দেশকে বাঁচানোর জন্য। সেম যুদ্ধটা কিন্তু আমাদের দেশে এখনো চলছে। এখন যদি আমরা করোনার ভয়ে বসে থাকি, তাহলে আমার বাসায় খাবারটা আসবে কোত্থেকে? আমি অসুস্থ হলে আমি ডাক্তারের সেবায় যাব কার কাছ থেকে? তো ওই কাজটা ওরকমই ছিল যে রেস্ট অফ দ্য নেশনকে সার্ভ করার জন্য একজন ডাক্তার বাবা, একজন পুলিশ বাবা, বা একজন সেলসের যিনি এমপ্লয়ি, সেই বাবাও কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, তার জীবনটাকে স্যাক্রিফাইস করে, তার জীবনটাকে ইন ডেঞ্জারে রেখে, এবং তার সন্তানকে, হয়তো তার সন্তান যতটুকু তার কাছ থেকে এক্সপেক্ট করে সেটাকে অ্যাভয়েড করে। তো এই ধরনের যতগুলো কাজ হয়েছে করোনা নিয়ে, সেগুলো আমার ভালো লেগেছে। কিছু কিছু হয়েছে যে যেটা আসলে এই করোনার সাথে রিলেটেড না, আমরা ওভার এক্সপোজ করে রিলেট করতে চেয়েছি, সেগুলো আমার মনে হয় না করলেই ভালো হতো। তো আজিজ ভাইয়া, আপনার ইয়েটা যদি বলেন। হ্যাঁ, এখন মনসুর ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। প্রথমত সোহাগ ভাইকে ধন্যবাদ প্রশ্নটার জন্য। আমি যদি বুঝে থাকি, উনি বোঝাতে চাচ্ছেন যে কোন কোন কোম্পানি বা অনেকেই বাবা দিবস নিয়ে কমিউনিকেশন করেছে, বাবা দিবসে করোনার অ্যাড বা করোনার নিয়ে করেননি কেন। তো পার্টিকুলারলি ওখানে যাওয়ার আগে প্রথম কথা হচ্ছে আমি নিজেই একটা কমিউনিকেশন করেছি, সো ওইটা তো আমি একটু বলতেই পারবো। এর বাইরে হচ্ছে যে আমরা আসলে বেসিক্যালি মার্কেটিং বা বিজনেসটা হয় কি, আমাদের সমাজ বা এর চারপাশেরই তো একটা রিফ্লেকশন। তো ওই যে যেরকম গালিব ভাই বলছিল যে মার্কেটিং এর শুরু কবে, 4000 বছর পিছনের ওই প্রশ্নগুলা, বা আমাদের ডেইলি লাইফে আমরা কিন্তু এই জিনিসগুলা নিজেদের প্রশ্ন করি। যেমন আমি যদি দুপুরে কি খেয়েছেন, এখন আমি অনেকটাই নিশ্চিত আপনারা বলবেন ভাত। এটার পরে আমি যদি প্রশ্ন করি যে ভাত কেন খেলেন, আপনারা আসলে বলবেন আরে ভাতই তো খেতে হয় দুপুরবেলা। তো আমাদের জীবনটা আসলে ওরকম, আমরা আসলে জানি যে এটাই করতে হয়। তো অনেক মার্কেটিং কোম্পানি বা অনেক কোম্পানি হচ্ছে যে বাবা দিবস আসলে একটা বাবা দিবসের ভিডিও বানাইতে হয়, এটাই তো করতে হয়, মানে এটাই নিয়ম, এটাই একটা আমাদের টেমপ্লেট, এটাই একটা কালচার। তো আসলে দেখছি যে ওই ওই ফরম্যাটেই থাকে সারাটা বছর, সারাটা সময়। এখন কি হচ্ছে বা কি না হচ্ছে, এই কারণে হয়তো ভেঙে যাচ্ছে। বা ওনার এই অবজারভেশনটা মনসুর থাকতে পারে, ভাইয়া, যেটা আপনাকে আমার আমরা একটা ধারণা সম্পূর্ণ যে শুনতে অনেক কম পাচ্ছি হবে না। যে আচ্ছা। সো এখন আমার হয়তো বা ব্যাক ইন্টারনেটের জন্য আমি শুধু ভয়েসটা ট্রাই করে দেখতে পারি, যদি একটু বেটার যায়। এখন কি শোনা যাচ্ছে কথা? হ্যাঁ ভাইয়া, আপনাকে এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। সো আমি বেসিক্যালি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা নিজেরা যখন নগদের কমিউনিকেশন বা যে মেইন বাবা দিবসের কমিউনিকেশনটা করেছি, ওই ভাবনাটা আমার নিজেরই আসলে। সো ভাবনাটার ক্ষেত্রে আমি যেটা করি, আমি একটা ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে কতটুকু রিলেভেন্ট থাকা যায় বা সময়টার সাথে কতটুকু রিলেভেন্স ক্রিয়েট করা যায়। তো আমি এবার চেষ্টা করেছি বাবা দিবসটা আমার করোনা এবং নগদের লেন্স দিয়ে দেখার জন্য। করোনা আর নগদের লেন্স দিয়ে দেখে আমি যে গল্পটা বা যেভাবে আমরা চেষ্টা করেছি দাঁড় করানোর, সেটা ছিল যে আমার বাবা আগে আমাদের ছোটবেলায় আমাদেরকে আটকে রাখতো এই কারণেই যে আমরা বাইরে গেলে কোনো ধরনের বিপদ হয়ে যেতে পারে। গল্পে দেখানোর চেষ্টা করেছে যে সন্ধ্যাবেলায় বাইরে যেও না, বাইরে বৃষ্টি হচ্ছে যেও না। সো না, বাইরে যেতে দিত না, কিন্তু ওইটা একটা প্রোটেকশনের জন্যই দিত না। ওই বাবা যখন বড় হয়েছে এবং প্রেজেন্ট সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি এখন করোনার সময়, তো বাবা আবার বাবা বাজারে যাওয়ার জন্য বাইরে যেতে চাচ্ছে, তখন আমাদের যারা ছেলে মেয়ে ছিল তারা বড় হয়ে গেছে এবং তারা বাবাকে যেতে দিচ্ছে না, এবং জাস্টিফিকেশনটা দেখাচ্ছে হচ্ছে নগদের এই সার্ভিস ইউজ করে তুমি এটা কিনে ফেলতে পারো, তো তোমার যেতে হবে না। এবং তারপরে কিছু ইমোশনাল অ্যাঙ্গেল আছে, এবং যেখান থেকে আসলে এস্টাবলিশ করা গেছে রিভার্স প্যারেন্টিং হওয়াটা, যে একসময় বাবা মা আমার যত্ন নিত, এখন আমি ফেরত এসে
তার যত্ন নিচ্ছি, এবং এই যত্ন নেওয়াতে আমার একটা টুল হচ্ছে আমার প্রোডাক্টটা। তো আমি বেসিক্যালি ওইরকম একটা লেন্স দিয়ে দেখার চেষ্টা করেছি যে বাবা দিবস ইজ দ্য কনস্ট্যান্ট, বাট এবার বাবা দিবসটাকে দেখবো করোনা আর নগদের লেন্স দিয়ে, এবং সেইভাবে কমিউনিকেশনটা তৈরি করেছি। এটা হচ্ছে আমি নিজের অভিজ্ঞতা যেটা সেটা বললাম। ধন্যবাদ মনসুরুল আজিজ ভাইয়াকে। তো অনেকেই কমেন্ট করেছে, এর মধ্যে আমি একটি কমেন্ট পড়তে চাচ্ছিলাম যে ফারহান সাকিব নামে একজন কমেন্ট করেছে। তিনি আসলে আপনাদের তিনজনকে জানাতে চাচ্ছে যে আসলে বিভিন্ন মার্কেটিং এর অ্যাড এর ক্ষেত্রে তিনি বলছেন যে সব সময় কি ইমোশনাল টাচ করাটা কি জরুরি কিনা। এই ব্যাপারটা যদি গালিব বিন মোহাম্মদ ভাইয়ের থেকে শুরু করি, তাহলে আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন? আপনি কমিউনিকেশন করছেন কেন? কমিউনিকেশন করছেন তাকে কনভিন্স করার জন্য যে তার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমের জন্য বেস্ট সলিউশনটা আপনার কাছে আছে। সো সেই কনভিন্স যদি তাকে করতে হয়, সে যদি সেটাতে কনভিন্স না হয়, তাহলে তো আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি তাকে সেল করতে পারবেন না, রাইট? সো কনভিন্স হওয়ার যে পুরো ব্যাপারটা, যে এই যে আমি বিশ্বাস করলাম যে এই ভদ্রলোক, আমার সামনে 3টা ভদ্রলোক দাঁড়ানো আছেন এবং 3 ভদ্রলোকের ভিতরে সর্বডানের যে ভদ্রলোক আছেন তিনি যে সলিউশনটা আমাকে বলছেন দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন। এই যে আমি কনভিন্স হচ্ছি তার কথায়, দ্যাট ইটসেলফ ইজ এ টোটাল ইমোশনাল প্রসেস। আমি কনভিন্স হচ্ছি কিভাবে? বিকজ তার কথার ভেতরে হয়তো একটা 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 টোন আছে যেটা আমাকে কমফোর্ট দিচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে ভালো লাগছে, সে যেই প্রবলেমের জন্য সলিউশন নিয়ে এসছে সেই প্রবলেমটা সত্যি সত্যি আমার ভিতরে আছে, সে আমার প্রবলেমটা ঠিক মতো ধরতে পেরেছে। প্লাস সে যেইভাবে আমাকে সলিউশন দিবে বলছে, অর্থাৎ যে ফিচার গুলো বলছে, সেই ফিচার গুলো আসলেই বিশ্বাস করার মতো এবং কনভিন্সিং। সো এই পুরো ব্যাপারটাই কিন্তু ইজ অ্যান ইমোশনাল প্রসেস। নাও আপনি যদি সেটা না থাকে, আপনি যদি সেই ইমোশনাল প্রসেস দিয়ে না যান, আপনি যদি শুধু আপনার ফিচার বলতে যান, আপনার প্রোডাক্ট হয়তো 10টা কাজ করে, বাট যে ভদ্রলোককে আপনি প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন সেই ভদ্রলোকের 10টার এমন হতে পারে যে ওই 10টার একটারও তার দরকার নেই, তার দরকার অন্য 11 নম্বর একটা কিছু যেটা আপনার প্রোডাক্টের ফিচারে নাই। সো আপনি তাকে যতক্ষণই লেকচার দেন, যতক্ষণই তার পিছনে সময় নষ্ট করেন, টাকা নষ্ট করেন, কোনো লাভ নেই, বিকজ তার দরকার যেটা সেটা আপনার 10টার ভিতরে নেই। আবার এমনও হতে পারে যে হ্যাঁ আছে, তার দরকার আসলে 2টা। আপনি যে 10 সলিউশন বলছেন, 10 সলিউশন তার দরকার নাই, হি অনলি নিডস 2 সলিউশন আপনার প্রোডাক্টের ভিতরে আছে, কিন্তু আপনি যখন তাকে না বুঝে আপনি 10টা নিয়ে সমান তালে কথা বলে যাচ্ছেন, সে দুটো জিনিস হতে পারে, সে হচ্ছে এক হতে পারে বিরক্ত হতে পারে যে ভাই আমার তো এত কিছু দরকার নেই, আমার ওই 2টা সলিউশন দরকার ছিল, ওই 2টা আছে কিনা আমি ওইটা জানলেই হবে। 2 নম্বর হচ্ছে যে আপনি অন্যগুলোর নিয়ে কথা বলতে বলতে আপনার তার যে আসল 2টো দরকার সেই 2টো বাদ দিয়ে আপনি চলে গিয়েছেন, বা সেই 2টোতে আপনি ফোকাস করেননি। সো অবভিয়াসলি প্রোডাক্ট ফিচার বলাটা জরুরি না, তার প্রবলেমটা কি, সেই সলিউশনটা আপনি কিভাবে দিচ্ছেন সেটা বলাটা জরুরি। সো এই জন্য ইমোশনাল কমিউনিকেশন ইজ, আমি বলবো ইমোশনাল কমিউনিকেশন ইজ দ্য অনলি ওয়ে টু কমিউনিকেট। আপনি এজন্যই কিন্তু জিনিসটাকে বলা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেট করতে হলে আপনাকে ইমোশনালি আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট হতেই হবে, সেটা যদি না হতে পারেন সেটা কমিউনিকেট করা হয় না, সেটা একটা তথ্য দেওয়া হয় যে আমার প্রোডাক্টে এই আছে। সো অবশ্যই প্রোডাক্টের ফিচার আসবে কমিউনিকেশনে, বাট সেটা এজন্য আসবে না যে আপনার প্রোডাক্টে আছে, আপনার প্রোডাক্টে এই ফিচার আছে আপনার বলতে হবে এজন্য আপনি বলবেন, এজন্য আসবে না। আসবে এজন্য যে এই ফিচারটা ওই ভদ্রলোকের দরকার তার প্রবলেমটা সলভ করার জন্য, সেই লজিকে যদি আপনি সেভাবে আপনার ফিচারটাকে নিয়ে আসতে পারেন কমিউনিকেশনে বা তাকে বলতে পারেন, তখন তাহলে সে তার কাছে তখন আর এটা ফিচার কমিউনিকেশন না, তখন এটা হচ্ছে যে হ্যাঁ এই ভদ্রলোক আমার জন্য একটা সলিউশন নিয়ে আসছে আমার প্রবলেমের জন্য। সো টু গিভ দ্য অ্যান্সার, অবভিয়াসলি ইমোশন টাচ করাটা সবসময় গুরুত্বপূর্ণ, এবং এটাই দ্য মূল রিজন অফ কমিউনিকেশন। ইয়োর ফিচার অফ প্রোডাক্ট অর সার্ভিসের ফিচার কামস অ্যাজ এ সলিউশন of his problem, of his comes as a way of touching his emotion, nothing else. Thank you. থ্যাংক ইউ গালিব বিন মোহাম্মদ ভাইয়া। আসলে আমি জিনিসটাকে বলবো যে ইমোশনাল না, জিনিসটা হচ্ছে একটি পণ্যের ব্যাপারে আপনি বা প্রবলেমের যে সলিউশনের ব্যাপারে আপনি বলছেন, সেটা হচ্ছে মানুষের মনের কাছাকাছি যদি নিয়ে যেতে পারি তাহলে সেটাকে আর ইমোশনাল টাচ না, আসলে সেই প্রবলেমের সলিউশনটা আপনারা দিচ্ছেন। তো একইভাবে যদি সেম জিনিসটাকে যদি আমি মনসুর আজিজ ভাই, যেহেতু আমাদের সময় খুবই কম, তো আপনারা যদি দুজনে একটু অল্প অল্প করে যদি আমাদের ব্যাপারটা বুঝাইতেন যে ইমোশনাল টাচের ছাড়াও কি অন্যভাবেও কি এটা করা সম্ভব, না ইমোশনাল টাচটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ,
মনসুর আজিজ ভাই যদি প্রথমে বলতেন, দেন ফাহিম ভাইয়া। সো কমিউনিকেশনের ক্ষেত্রে ডেফিনেটলি মানে এটা নিয়ে আমার মনে হয় আর্গুমেন্টের কোনো সুযোগ নেই যে ইমোশন বা ইমোশনাল জায়গাটাই হচ্ছে কোর থাকে সব সময়। কারণ দিন শেষে আসলে কি, এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম বলি বা অ্যাপ বলি, রোবোটিক বলি, এআই বলি, মেশিন লার্নিং বলি, আর কিন্তু লাস্টে দিন শেষে ডিল করবে কার সাথে? ডিল তো করবে মানুষের সাথে। সো ওই মানুষটা হচ্ছে পুরোপুরি একটা ইমোশনাল, কোয়াইট ইররেশনাল, রেশনালও না, উল্টাপাল্টা চিন্তা করে, যেটা করার কথা ছিল সেটা করে না। যেমন আমরা 1.5 ঘন্টা ধরে অনলাইনে মিটিং করতেছি, এটার তেমন জাস্টিফিকেশন নাই। সো এরকম আর কি। এগুলা দেখে তো আসলে প্রোডাক্ট মানে মার্কেটিয়ারের কিন্তু কাজটা কিন্তু অনেক কঠিন। সো ওই কঠিন জায়গাটা আসলে একটা জায়গায় হয়তো বা মানুষের কিছু বেসিক ইমোশন থাকে, ওই ইমোশন গুলাতে হিট করে, এবং কিছু কিছু ব্র্যান্ড বা কিছু কোম্পানি একটা পার্টিকুলার ইমোশন সেট সিলেক্ট করে নেয় যে আমি এই ইমোশন গুলার উপর আমার কমিউনিকেশনটা তৈরি করব। কেউ রাইট করে ভালোবাসা, কেউ রাইট করে ফান, কেউ রাইট করে ফিয়ার, কেউ রাইট করে জয়। সো এরকমই থাকে, এবং বেসিক্যালি যারা এটা আগে থেকে সেটটা ডিসাইড করে ফেলতে পারে, কমিউনিকেশন গুলো ওইভাবে তৈরি করতে পারে, এবং একটা কানেকশন বিল্ড হয় আস্তে আস্তে। সো আমার অল্প করে বললে আর কি এটার কোনো অল্টারনেটিভ নাই, টু বি ভেরি অনেস্ট। ফাহিম ভাইয়া যদি এবার আপনি একটু। আচ্ছা, এটা হচ্ছে যে গালিব ভাই আজিজ ভাই দুজনেই একদম বলে ফেলছে। সংক্ষেপে যদি আমি বলি যে আসলে ইমোশনাল আপিলের কোনো বিকল্প নেই। আমরা অ্যাকচুয়ালি একটা বিজ্ঞাপনে 3-4 ধরনের আপিল ইউজ করতে পারি। ইমোশনে যেতে পারি, ফাংশনালিটিতে যেতে পারি, হিউমারাস অথবা ফানে যেতে পারি। এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে প্রোডাক্টটা নিয়ে কমিউনিকেট করছি সেটার সাথে অ্যাকচুয়ালি বেশি কোনটা যায়। জাতি হিসেবে আমরা খুবই ইমোশনাল। একটা ইমোশন একটা এস্টাবলিশ হতে একটা ছোট্ট একটা সময় দরকার, একটা গল্পের দরকার। তো আমরা যেটা দেখেছি যে একটা যদি গল্প থাকে, একটা যদি ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, তাহলে ওই জিনিসটা আমাদের বেশি টাচ করে, বেশি দিন মনে থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে ইমোশনালটা অনেক বেশি সাকসেসফুল। এখন আমি যদি ধরেন কিছু ডিফারেন্ট ক্যাটাগরির প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে যেমন অ্যাডিসিভ একটা ব্র্যান্ড আছে ফেভিকল, ওরা সবসময় ফান আপিলটা ইউজ করে, ওরা কিন্তু ওটা ইউজ করে সাকসেসফুল। ক্যান্ডির কিছু বিজ্ঞাপন হয়, ওরা একটা ওই ধরনের আপিল ইউজ করে। অথবা ধরেন যদি আমার প্রোডাক্টটা খুব বেশি টেকনিক্যাল প্রোডাক্ট হয়, সেই ক্ষেত্রে হয়তো আমি ফাংশনালিটি যেতে পারি, বাট অ্যাজ এ হোল আমার আসলে ইমোশনাল আপিলের কোনো বিকল্প নেই। তো ধন্যবাদ। আমরা অনেকগুলোই কমেন্ট পড়লাম এবং আশা করি যারা কমেন্ট করেছে তাদের যা জানার ছিল তা জানতে পেরেছে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের গেস্টদের, যে তারা অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে অনেকটা সময় দিয়েছে এবং অনেক কিছু জানানোর চেষ্টা করেছে। এবং আমি ধন্যবাদ দিতে চাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতাকে, তারা বরাবরের মতো আজকের পর্বেও আমাদের সাথে ছিলেন এবং যথেষ্ট অতিথিদের কথা শুনে তারা কিছু জানার চেষ্টা করেছে এবং আমরাও জানতে পেরেছি। তো আমরা অতিথিদের জন্য এই মুখপাত্রদের নিয়ে আসার একটাই প্রয়াস যে আমরা আপনাদের কিছু দিতে চাই, যদি আপনারা সেটা ব্যক্তিগত জীবনে নিতে পারেন তখনই আমাদের এই লাইভ শোর সফলতা। তো আমরা আজকের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আবারও আসবো কোনোদিন, হয়তো বা নতুন কোনো মুখপাত্র নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। জিকে কেন ক্যারিয়ার ক্লাব, বি ডিফারেন্ট, বি বেটার। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, গুড বাই। থ্যাংক ইউ। মাস্ক পরবেন সবাই। অবশ্যই ভাইয়া। একটা জিনিস ভাই আমি একটু বলি, আমরা তো অ্যাকচুয়ালি মাঝে মাঝে ট্রাভেল করি। তো আমি আগামীকালকে যশোরে যাচ্ছি, বিকজ হচ্ছে যে একটু মার্কেটটা দেখার জন্য কি অবস্থা, আমরা কিভাবে সার্ভ করতে পারি। তো আমরা কিন্তু একটা জিনিস আমার খুব বিস্ময় লাগে, যে আমরা কিন্তু কমনলি বাংলাদেশের যে কোনো প্রান্তে মাস্ক পরাটা কিন্তু আমরা করতে পেরেছি। এটা কমন, সবাই একটা জায়গা থেকে আমরা কমনই চলে আসছি যে মাস্ক আমরা পরছি, আড্ডা করি আর না করি। যাক, না ভাইয়া, একটা কথা কিন্তু বলছে যে আমরা এতদিন ধরে মিনা কার্টুন দেখে হাত ধোয়াটা শিখতে পারিনি, কিন্তু সেই করোনায় আসা আমরা হাত ধোয়াটা শিখতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমরা আসলে করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। এখানে এক্স্যাক্টলি যেই জিনিসটা কাজ করেছে, যেটা মনসুর ভাই বলছিলেন, যে পুরো এই ব্যাপারটাতে কেন আমরা 10 বছর মিনা কার্টুন দেখেও শিখিনি, কিন্তু 2 মাসে শিখে গেছি, বিকজ ফিয়ার ফ্যাক্টর, ফিয়ার ইমোশন। করোনা রিলেটেড যে ব্যাপারটাই থাক, সেটা যেখানে হিট করেছে সেটা হচ্ছে ফিয়ার অ্যাজ এ ইমোশন, এবং ওইখানে জায়গা মতো হিট করার সাথে সাথে কিন্তু আমরা সব সোজা হয়ে গিয়েছি। সো এনিওয়ে, সো দ্যাট ওয়াজ এ পার্ট। থ্যাংক ইউ এভরিওয়ান।
thanks for watching us and thanks for inviting me in this show. Thank you. ভালো থাকবেন। Bye, bye. ধন্যবাদ Good সবাইকে, night. ধন্যবাদ Thank you, everyone. সবাইকে জি, আজকের প্রোগ্রামে আমাদের আসলে। আসসালামু আলাইকুম। ভাইয়া আমরা লিভ নিয়ে নিই সবাই।